আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি মোহাম্মদ তৈদুল ইসলাম ইমন। আজকে হচ্ছে আমরা 30 ডেজ কেমিস্ট্রি প্রোগ্রাম অর্থাৎ এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার পুরাটা আমাদের শেষ করায় দেওয়ার কথা ছিল, সেটা থার্ড চ্যাপ্টারের লেকচার 17তে চলে আসছি। তো সেইখানে আমরা মেনলি আলোচনা করবো হচ্ছে ট্রানজিশন মেটাল বা অবস্থান্তর ধাতু বা অবস্থান্তর মৌল নিয়ে, এবং খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস আজকে, কারণ আজকের ক্লাস থেকে তোমরা পরীক্ষায় একটা না একটা কোশ্চেন পাবাই। আমি বলে দিচ্ছি, যদি তৃতীয় অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসে এই অবস্থান্তর ধাতু নিয়ে বা অবস্থান্তর মৌল নিয়ে, কোনো না কোনো প্রশ্ন তোমার ওই পরীক্ষাটাতে থাকবে, সেটা বোর্ড এক্সাম হোক, কলেজের এক্সাম হোক, যে কোনো জায়গার এক্সাম হোক, এখান থেকে থাকবে। সো আজকের লেকচারটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। আমি পুরাটা একেবারে তোমাদেরকে ফিল করানোর ট্রাই করবো এক্স্যাক্টলি জিনিসটা। সো দেখো, আমাদের এখানে একটা নাম্বার দেওয়া আছে, এটা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো অথবা এটাতে SMS করতে পারো। আমাদের কিন্তু শুধুমাত্র কেমিস্ট্রি ফার্স্ট পেপার না, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, বায়োলজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ একাডেমিক কোর্স সব কমপ্লিট করা আছে। সেগুলো সব ক্লাস কিন্তু আমি নিছি এই সাবজেক্টগুলোর। আর তোমাদের ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কোর্স আছে কিন্তু আমাদের, সেটা তোমাদের হাবিবনিক ভাইয়া নিছে, এবং সেটাও কিন্তু মোস্ট ডিটেলড কোর্স, বাংলাদেশের সব থেকে বড় ধরতে পারো ডিটেলডে আমরাই পড়াইছি ইনশাল্লাহ। তো তোমরা সেই কোর্সগুলোতে জয়েন হওয়ার জন্য তোমরা এই নম্বরটাতে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো অথবা SMS করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজের যে ইনবক্স আছে, যেমন মেডিকেল থার্স্টার আমাদের ফেসবুক পেজ অথবা কুইক অনলাইন স্কুল, যে কোনোটাতে নক দিতে পারো। আমাদের গ্রুপগুলোতে জয়েন থাকতে পারো, মেডিকেল থার্স্টার এবং কুইক অনলাইন স্কুল, জাস্ট আপডেট ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। ওকে, তো আমরা যাই যে অবস্থান্তর ধাতু বা অবস্থান্তর যে মৌলটা আছে, সেই অবস্থান্তর ধাতু বা অবস্থান্তর মৌল বলতে কি বোঝায়। তো এইটা কিভাবে আসলে আমি তোমাকে বলি। মেনলি তোমরা ডি ব্লক মৌলগুলোকে তো চিনো, বা F ব্লক। আমি F ব্লকে যাতে চাচ্ছি না, ওগুলোকে বলা হয় ইনার ট্রানজিশন মেটালস বা ইনার ট্রানজিশন এলিমেন্টস, সেগুলোতে যাচ্ছি না। আমি জাস্ট অবস্থান্তরটা নিয়ে কথা বলতেছি, যে অবস্থান্তর ধাতুর উৎপত্তিটা ঘটছে হচ্ছে বা তোমার ডি ব্লকের মৌলগুলো থেকে। যখন ডি ব্লকের মৌলগুলোকে নেওয়া হয়েছে, তখন দেখা গেছে যে ডি ব্লকের কিছু মৌল, খুব ইম্পর্টেন্ট, যে ডি ব্লকের কিছু মৌল একটা স্পেশাল, কিছু মৌল না, বেশিরভাগ মৌল, ডি ব্লকের বেশিরভাগ মৌল কিছু স্পেশাল ক্যারেক্টার দেখায়। যেমন তারা রঙিন বর্ণ গঠন করে, তারা তোমার জটিল আয়ন গঠন, জটিল যৌগ গঠন করে, তারা চুম্বকীয় ধর্ম প্রকাশ করে, ইত্যাদি ইত্যাদি করে। কিন্তু দেখা গেল যে ডি ব্লকের কয়েকটা মৌল এই ধর্মগুলো দেখায় না। সো তোমার মধ্যে মাথায় কোশ্চেন আসতেই পারে যে ভাইয়া ডি সেম ব্লকে তারা অবস্থিত, সবাই ডি ব্লকের মৌল, তাহলে সবার ক্যারেক্টার সেম না কেন? সো সেটা থেকে পরবর্তীতে আসছে যে তাদেরকে ডিফারেন্সিয়েট করা যায় একটা ওয়েতে, এবং সেগুলো যখন আমরা কারণগুলো আইডেন্টিফাই করা শুরু করলাম, যে কেন রঙিন যৌগ গঠন করে, কেন চুম্বকীয় ধর্ম প্রকাশ করে, কেন জটিল আয়ন গঠন করে, জটিল যৌগ গঠন করে, ইত্যাদি ইত্যাদি, যখন আমরা কারণগুলো খুঁজে খুঁজে বের করলাম, তখন আমাদের কাছে মনে হলো যে হ্যাঁ, এটা এই কারণে হইতে পারে। তখন আমরা ওই গ্রুপটাকে সেপারেট একটা নাম দিছি, যেটার নাম হচ্ছে অবস্থান্তর মৌল। আচ্ছা, এত কথা না বলে আমি বলি যে অবস্থান্তর ধাতু বা অবস্থান্তর মৌলের ইনিশিয়াল ডেফিনেশনটা কি। অবস্থান্তর ধাতুর ডেফিনেশনটা কি, এটা আগে দেখে নাও। সব কিছু আস্তে আস্তে বুঝবা, কেন এই ডেফিনেশনটা হলে সব কিছু বুঝাবো, বাট আমাকে শুরুর দিকে একটু পড়াইতে দাও, বেসিকটা করতে দাও। দেখো, অবস্থান্তর ধাতুর ডেফিনেশন বলো, ডি ব্লক মৌলের অন্তর্গত, ডি ব্লক মৌলের অন্তর্গত মৌলসমূহের, লিখো ডি ব্লক মৌলের, ডি ব্লক মৌলের বা ডি ব্লকের অন্তর্গত, ডি ব্লকের অন্তর্গত যেসব মৌলের সুস্থিত আয়নের, ডেফিনেশনটা লিখো, সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে, সুস্থিত আয়নের কি ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল, লিখো ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, অথবা ডি অরবিটালে 1 to 90 ইলেকট্রন থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়, তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। আচ্ছা, এখন কেন এটা হইলো এটা নিয়ে আমরা পরে কথা বলবো, কেন এটা হইলো এটা নিয়ে পরে কথা বলবো, আর বেসিকটা তার করাইতে দাও। তাহলে আমি কী বললাম, ডি ব্লকের অন্তর্গত যেসব মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে
ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, একেবারে খালিও থাকে না, আবার একেবারে সম্পূর্ণ রূপেও পূর্ণ থাকে না, সেটাকে কি বলা হয়? অবস্থান্তর মৌল বলা হয়। আচ্ছা, তো আমরা এখন এক দুইটা উদাহরণ দিই। দেখো, আমরা ডি ব্লক মৌলসমূহ তো চিনি, তাই না? 3 থেকে 12 গ্রুপ পর্যন্ত যারা আছে তাদেরকে ডি ব্লক মৌল বলা হয়। তারপরে আমি তোমাদেরকে একটু গুগলে নিয়ে আমি হচ্ছে পর্যায় সারণীটা দিয়ে তারপর তোমাদেরকে একটু দেখাই দিই পিরিয়ডিক টেবিল। দেখো, সো এখানে সো ডি ব্লকে কারা কারা আছে দেখো, এই যে আমাদের পর্যায় সারণী চলে আসছে। দেখো, এই যে 3 থেকে 12 পর্যন্ত যারা আছে সবাই হচ্ছে কি? ডি ব্লক মৌল। 3 থেকে 12 পর্যন্ত যারা আছে সবাই কি? ডি ব্লক মৌল। কেন ডি ব্লক মৌল? কারণ তাদের ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে। শেষ ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে? ডি অরবিটালে প্রবেশ করে। আচ্ছা, এখন প্রথমে একটা মৌল কি অবস্থান্তর কি না সেটা দেখার জন্য তোমার তার ওই পরমাণুটার ইলেকট্রন বিন্যাস করতে হবে। দেন অবস্থান্তর কি না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য সেটার সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হবে। এখন সুস্থিত আয়ন মানে কি? সুস্থিত আয়ন মানে নর্মালি তারা স্থিতিশীল যেই আয়নটা ফর্ম করে, যেমন জিঙ্ক তোমার নর্মালি কি আয়ন ফর্ম করে তুমি জানো? Zn2+। কপার তোমার কি আয়ন ফর্ম করে তুমি জানো? কপার 1+ কিংবা কপার 2+। ঠিক এরকম Fe কি আয়ন ফর্ম করে? 2+ কিংবা 3+। তারপরে স্ক্যান্ডিনাম কি আয়ন ফর্ম করে? Sc3+। দ্যাট মিনস সে যেই আয়নটা সুস্থিত, তুমি পরিচিত যে আয়নটার সাথে, যেমন নিকেল কোন আয়ন ফর্ম করে? Ni2+। ঠিক আছে, তারপরে কোবাল্ট। এরকমভাবে সুস্থিত যে আয়ন, তুমি যে আয়নগুলোকে চিনো, সেই আয়নের ইলেকট্রন বিন্যাসে দেখতে হবে যে সেই আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল কি আংশিকভাবে পূর্ণ আছে নাকি সম্পূর্ণরূপে পূর্ণ নাকি খালি আছে। যদি আংশিকভাবে পূর্ণ থাকে, অর্থাৎ ডিতে যদি 1টা থেকে 9টা ইলেকট্রন থাকে, যদি 10টা হয়ে যায় তাহলে সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে যাবে, আবার 0 হয়ে গেলে একেবারে খালি হয়ে যাবে। তো যদি 1 থেকে 9 এর মধ্যে থাকে তখন সেটাকে আমরা অবস্থান্তর মৌল বলবো। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দেখাই, যেমন আমি ধরো যে এই এফির কথা চিন্তা করি। এফির ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে কি আসে? 1s2, তারপরে 2s2, তারপরে 2p6, তারপরে কি 3s2, তারপরে কি 3p6, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে কি আসে? 3pর পরে কি আসে? 3d, তাই না? 3dর আগে তো 4s এ যায়, 3p এর পরে অবশ্যই 4s এ যায়। 4s কত ভাইয়া? 4s2, আর 3d কত? আমার এখানে কত হয়েছে? 6 2 10, 10 2 12, 18, 20, আমার 26 লাগবে, 3d6। আচ্ছা, তো আমি এটা হচ্ছে এফির ইলেকট্রন বিন্যাস। সো এফির ইলেকট্রন বিন্যাসে দেখো, ইলেকট্রন বিন্যাসে সর্ববাহিরের শক্তি স্তরে কি আছে? 4s। সর্বশেষ ইলেকট্রন গেছে 3dতে, কিন্তু সর্ববাহিরে তুমি যদি দেখো শক্তি স্তরের মধ্যে সবার বাহিরে কে আছে? আউটার মোস্ট শেল, তাহলে 4s। তাহলে আমি ধরো যে Fe2+ যদি বলি, তাহলে Fe2+ আয়নে যেই ইলেকট্রনগুলোর দান ঘটবে সেই ইলেকট্রনগুলো কিন্তু দানটা কিন্তু 3d থেকে ঘটবে না, কারণ সবসময় ইলেকট্রনের দানটা ঘটে আউটার মোস্ট শেল থেকে। সো আউটার মোস্ট শেল কোনটা সেটার থেকে ডিপেন্ড করবে যে ইলেকট্রনগুলো কোন ওই শেল থেকে মানে দান হচ্ছে। সো এখানে যেহেতু 4 নম্বর শক্তিস্তর যেহেতু সবার বাহিরের শক্তিস্তর, ভিতরের শক্তিস্তর থেকে তো বাহিরের শক্তিস্তর ডিঙায় তো ইলেকট্রন কেউ দান করতে পারে না কোনো একটা আয়ন, সে আউটার মোস্ট শেলের ইলেকট্রনকে দান করে দেয়। সো আমি যদি বলি Fe2+, দ্যাট মিনস সে আউটার মোস্ট শেলে যে 4s2তে 2টা ইলেকট্রন আছে সেই 2টা ইলেকট্রন সে দান করে দিল। Fe2+ বলতে তো তাই বোঝায়, সে এখানে 2টা ইলেকট্রনকে কি করলো? দান করে দিল। তাহলে এখানে যদি 2টা ইলেকট্রন দান করে দেয় তখন আমরা দেখতে পারি যে এখানে যে ডি অরবিটাল আছে, সেই ডি অরবিটালে যদি ইলেকট্রন বিন্যাস করি, সেই ডি অরবিটালে পুনরাবৃত্তি ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই যে সেখানে 6টা ইলেকট্রন থাকে, 1 2 3 4 5, দেন হচ্ছে তোমার 6। এই যে দেখো, এটা আংশিকভাবে পূর্ণ। তার যে এই আয়নের যে ডি অরবিটাল সেটা আংশিক রূপে পূর্ণ, আংশিকভাবে পূর্ণ, এবং এই আংশিকভাবে পূর্ণ হওয়ার কারণে অর্থাৎ ডি 1 to 9 ইলেকট্রন আছে কিনা? ডি 6টা ইলেকট্রন আছে, 1 থেকে 9 এর মধ্যে পড়ে, সুতরাং এটা হচ্ছে অবস্থান্তর মৌল। আচ্ছা, এখন পরীক্ষায় কিছু ফেমাস কোশ্চেন আসে। ফেমাস কোশ্চেনটা হচ্ছে যে লিখো যে স্ক্যান্ডিনিয়াম ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও বা জিঙ্ক ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও কেন অবস্থান্তর মৌল না? ব্যাখ্যা করো। আচ্ছা, আমি জিঙ্কটা ব্যাখ্যা করি আগে। জিঙ্ক অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও কেন অবস্থান্তর মৌল না? দেখো, জিঙ্ক
যদি আমরা চিন্তা করি তাহলে এটা আসে 1s2, দেন আসে 2s2, দেন আসে 2p6, এভাবে চাইতে থাকবে, দেন আসে 3s2, দেন আসে 3p6, দেন আসে হচ্ছে তোমার 3d10, দেন 4s2। এটা হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস। তুমি যদি সাজায় লিখো তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা পাবা। তাহলে জিঙ্ক কি করে, জিঙ্কের শেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে। শেষ ইলেকট্রন বিন্যাস করে দেখো, শেষ ইলেকট্রনটা কোন অরবিটালে প্রবেশ করে, ডি অরবিটালে প্রবেশ করে। যেহেতু জিঙ্কের শেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে সেহেতু জিঙ্ককে বলা হয় ডি ব্লক মৌল। কিন্তু অবস্থান্তর মৌল হইতে গেলে জিঙ্কের সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকতে হবে। আমরা দেখি সেটা হয় কিনা। দেখো জিঙ্ক যদি জিঙ্ক 2+ হয় তাহলে কি হবে, জ্যাটেন 2+ হলে কি হবে, এখান থেকে 4s থেকে 2টা ইলেকট্রন চলে যাবে, তাহলে বাকি থাকবে 3d10। সো এখানে যদি 3d10 থাকে তাহলে দেখো ডি অরবিটাল কি হয়, সম্পূর্ণরূপে পূর্ণ থাকে। D1 to 9 ইলেকট্রন না, বরং D10 ইলেকট্রন থাকে। সো যেহেতু জিঙ্কের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল সম্পূর্ণরূপে পূর্ণ, অথবা D1 থেকে 9টি ইলেকট্রন নাই, 1 থেকে 9টি ইলেকট্রন নাই, এখানে আছে কয়টা, D10টি ইলেকট্রন, সেহেতু এই যে জিঙ্ক আছে সেই জিঙ্ক অবস্থান্তর মৌল না। অর্থাৎ শেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করছে সেই লজিক অনুযায়ী এটা ডি ব্লক মৌল, কিন্তু ডি অরবিটাল সুস্থিত আয়নের ডি অরবিটাল সম্পূর্ণ রূপে পূর্ণ আছে, দ্যাটস ওয়াই এটা অবস্থান্তর মৌল না। কারণ অবস্থান্তর মৌল হইতে গেলে সেটাকে আংশিকভাবে পূর্ণ থাকতে হবে, ফুলফিল হইতে পারবে না, অথবা একেবারে জিরো হইতে পারবে না। সো দ্যাটস ওয়াই জিঙ্ক হচ্ছে কি তোমার অবস্থান্তর মৌল নয়। ঠিক এরকম স্ক্যান্ডিনিয়ামের যদি আমরা ব্যাখ্যা দিই তাহলে স্ক্যান্ডিনিয়ামের ব্যাখ্যাটা আসে এরকম। দেখো স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করো, স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি 21, তাহলে আসে 1s2, দেন আসে 2s2, দেন আসে 2p6, দেন আসে তোমার 3s2, দেন আসে 3p6, দেন আসে হচ্ছে তোমার 3d1, দেন আসে 4s2। এখন স্ক্যান্ডিনিয়ামের যে সুস্থিত যে ইলেকট্রন বিন্যাস, স্ক্যান্ডিনিয়ামের সুস্থিত যে আয়ন, সেই সুস্থিত আয়ন হচ্ছে স্ক্যান্ডিনিয়াম 3+, Sc3+। তাহলে এই Sc3+ এর জন্য যদি শেষ কক্ষপথ থেকে 3টা ইলেকট্রন চলে যায়, তো প্রথমে 4s থেকে 2টা ইলেকট্রন গেছে, তারপরে আউটার মোস্ট শেলে কে আছে ডি থেকে আরও একটা ইলেকট্রন গেছে, তাহলে 3টা ইলেকট্রন চলে গেছে। তখন 3dতে কয়টা ইলেকট্রন, 0টা। 3dতে কয়টা ইলেকট্রন, 3dতে 0টা ইলেকট্রন। তাহলে দেখো একেবারে সম্পূর্ণ রূপে খালি। তাহলে স্ক্যান্ডিনিয়াম ডি ব্লক মৌল কারণ শেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করছে। স্ক্যান্ডিনিয়াম অবস্থান্তর মৌল না কারণ এটার সুস্থিত আয়নের, নট পরমাণুর, এটার সুস্থিত আয়নের ডি অরবিটালে ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় যে ডি অরবিটালে 1 থেকে 9টি ইলেকট্রন নাই, অথবা ডি অরবিটালটি সম্পূর্ণ রূপে ফাঁকা, ডি অরবিটালটি আংশিকভাবে পূর্ণ নয়। সো এখানে যে স্ক্যান্ডিনিয়াম আছে সে স্ক্যান্ডিনিয়াম ডি ব্লক মৌল হলেও সে অবস্থান্তর মৌল না। আচ্ছা, এখান থেকে আরও একটা কোয়েশ্চেন আসতে পারে, এখন কেন তারা এই অবস্থান্তর মৌল না আমি একটু পরে বোঝাচ্ছি, বাট তুমি পরীক্ষায় কীভাবে লিখবা সেটা আগে সিকিউর করো, তারপর আমরা সামনে যাইতেছি। আচ্ছা, এখন আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে বুঝিয়ে লিখো সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে যে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না। তুমি ব্যাখ্যা দিবা যে যাদের ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করবে, ইলেকট্রন বিন্যাসে যাদের শেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করবে তাদেরকে বলা হয় কি, তাদেরকে বলা হয় ডি অরবিটালে প্রবেশ করলে তাদেরকে বলা হয় ডি ব্লক মৌল। তাদেরকে কি বলা হয়, ডি ব্লক মৌল। এখন কিন্তু ডি ব্লক মৌল হওয়া মানেই সেটি অবস্থান্তর মৌল না, কারণ অবস্থান্তর মৌল হতে গেলে সেই পরমাণুটির সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে 1 থেকে 9টি ইলেকট্রন থাকতে হবে, অথবা আংশিকভাবে পূর্ণ থাকতে হবে, অথবা ডি অরবিটালে কোনোভাবেই 0টি ইলেকট্রন কিংবা একেবারে সম্পূর্ণরূপে 10টি ইলেকট্রন থাকতে পারবে না। সো এখানে যারা আছে, এখানে ডি ব্লকে যারা আছে সবাই মোটামুটি ডি ব্লক মৌল, কারণ তারা ডি অরবিটালে শেষ ইলেকট্রন প্রবেশ করছে বলেই তারা ডি ব্লক মৌল। তারপরে একটা উদাহরণ দিবা, যেমন জিঙ্ক, এটি ডি ব্লক মৌল কিন্তু এটি অবস্থান্তর মৌল না, কারণ জিঙ্কের শেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করছে তাই এটি ডি ব্লক মৌল। কিন্তু জিঙ্কের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় জিঙ্কের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ নয়। সুতরাং জিঙ্ক ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়। তার মানে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না। সকল পাগলেই মানুষ, সকল মানুষ পাগল না। ঠিক আছে, এখন আসে এদিকে
এখনো সেদিকে যায়। তাহলে অবস্থান্তর ধাতুর ভাই স্পেশালিটিটা কি? অবস্থান্তর মৌলগুলোর কয়েকটা স্পেশালিটি আছে। স্পেশালিটিগুলো কেন হয় সেটারই আমরা ব্যাখ্যা দিব। স্পেশালিটির মধ্যে ফার্স্ট যে স্পেশালিটি সেটা হচ্ছে তারা রঙিন যৌগ গঠন করে, খুব ইম্পর্টেন্ট। তুমি পৃথিবীতে যত রঙিন দেখতে পাও মাথায় রাখবা এই জায়গায় কোনো না কোনো অবস্থান্তর ধাতু বা অবস্থান্তর মৌল বা অবস্থান্তর এলিমেন্টস এক্সিস্ট করতেছে, বা আন্ত অবস্থান্তর মৌল এক্সিস্ট করতেছে, রঙিন যৌগ গঠন করে। রঙিন যৌগ গঠন করে কি করে? রঙিন যৌগ গঠন করে, এটা হচ্ছে ফার্স্ট। দেন এটা কি করে? এটা হচ্ছে তোমার পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করে। পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করে। পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করে। আচ্ছা, তারপরে কি? পরিবর্তনশীল জারণমানের পরে জটিল যৌগ গঠন করে বা জটিল আয়ন গঠন করে। জটিল যৌগ গঠন করে বা জটিল আয়ন গঠন করে। তারপরে কি? তারপরে হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? প্রভাবক হিসেবে কাজ করে। ইট অ্যাক্টস লাইক এ ক্যাটালিস্ট। তুমি যত জায়গায় প্রভাবক দেখবা সব জায়গায় বুঝা নিবা যে ওই প্রভাবকটা সামহাউ অবস্থান্তর ধাতু বা অবস্থান্তর মৌল এটার মধ্যে আছে। আচ্ছা, প্রভাবক হিসেবে কাজ করে। তারপরে আর কি কি আছে? এগুলাই মোটামুটি হচ্ছে তাদের বৈশিষ্ট্য। রঙিন যৌগ গঠন করে, পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়, প্রভাবন ক্রিয়া, জটিল যৌগ গঠন এবং চুম্বক। তাদের চুম্বকীয় ধর্ম আছে। চুম্বক ধর্ম আছে। চুম্বক ধর্মটা কি দেখো, এই ডি ব্লকের মধ্যে কিন্তু পড়ছে এফি, আয়রন, কোবাল্ট, নিকেল, এগুলো কিন্তু চুম্বক দ্বারা আকর্ষিত হয়। শুধুমাত্র এগুলো না, সব প্রত্যেকটা অবস্থান্তর মৌলেরই এটা একটা ক্যারেক্টার যারা এদের চুম্বক ধর্ম অ্যাকচুয়ালি এরা প্রদর্শন করে। আচ্ছা, এখন আমরা দেখবো যে অবস্থান্তর মৌলগুলা কেন এটা করে, অন্যান্য ডি ব্লক মৌলগুলা যাদের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ নয় তারা কেন সেটা করে না। সো আমি একটা করে যাব যে রঙিন যৌগ গঠন করে, এটা পরীক্ষায় আসতে পারে যে অবস্থান্তর মৌলগুলো কেন রঙিন যৌগ গঠন করে। তাহলে এটার আনসারটা আমরা এখন দেখব। দেখো, ধরো আমরা একটা অবস্থান্তর মৌল নিয়ে আমরা চিন্তা করি, যেমন ফর এক্সাম্পল যে আমরা নিলাম, এখানে হচ্ছে তোমার কোনটা নেওয়া যায়, এখানে হচ্ছে তোমার নেওয়া যায় যে ধরো অবস্থান্তর FeCN6, ধরো যে FeCN6, তারপরে FeCN6 দেন 4-, এটা হচ্ছে একটা তোমার জটিল আয়ন। এটা হচ্ছে কি? তোমার একটা জটিল আয়ন। সো এই যে জটিল আয়নটা আছে, কি বললাম, এই যে জটিল আয়নটা আছে, সেই জটিল আয়নটা আলটিমেটলি এই FeCN6 4- এই জটিল আয়নটা কি করে? তোমার রঙিন যৌগ গঠন করে। অর্থাৎ এই আয়নটার সাথে যদি তুমি নেগেটিভ তাহলে পজিটিভ কিছু যদি অ্যাড করে দাও, তখন যে যৌগটা গঠন করবে সেটা রঙিন হয়ে যাবে। এখন কেন রঙিন হবে? অ্যাকচুয়ালি রঙিন হওয়ার জন্য যে পোর্শনটা দায়ী সেটা হচ্ছে এখানে যে Fe আছে সেই Fe পোর্শনটা। কারণ আমরা দেখে আসছি যে Fe অবস্থান্তর মৌল। কেন Fe অবস্থান্তর মৌল? আমরা এখানে আগে দেখি যে Fe এর চার্জটা এখানে কত। দেখো Fe এর চার্জটা যদি এখানে দেখতে চাই বা Fe এর জার্মান যদি দেখতে চাই, Fe এর জার্মান ধরি x প্লাস, প্রত্যেকটা Cn এর জার্মান হচ্ছে -6, -6 = -4, তাহলে জার্মান যদি বের করি x, তাহলে -6 = -4, তাহলে আমরা যদি জার্মান বের করি x = -4 + 6, দ্যাট মিনস x = +2। দ্যাট মিনস Fe এখানে যে আয়রনটা আছে সেই আয়রনটা আছে Fe2+ আকারে। কি আকারে আছে? Fe2+ আকারে আছে। Feটা কি আকারে আছে? 2+ আকারে আছে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করব। কি করব? Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করব। তাহলে Fe2+ এর যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2, দেন 2s2, দেন 2p6, দেন 3s2, দেন 3p6, দেন 4s2, দেন 3d6 ছিল। বাট 4s2 এর যেহেতু Fe2+, সেহেতু এই আউটার মোস্ট শেলে দুইটা ইলেকট্রনকে সে দান করে দিছে। সো এটাকে আমরা রাখবো না, আমরা জাস্ট এইখানে এটাকে আমরা না রেখে আমরা কি করব? জাস্ট 3d6টাকে রাখবো, যে 4s নাই, তো আমাদের আছে 3d6। তো 3d6 আছে মানে সেটা কি বোঝায়? দেখো এইদিকে একটা আমাদের 5টা অরবিটাল আছে, তাই না, ডি এর। তাহলে দেখো এই ডি এর 5টা অরবিটালের মধ্যে এই জায়গায় একটা ইলেকট্রন হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস যদি করি, আমরা সেকেন্ড চ্যাপ্টারে পরে আসছি, তো 6টা ইলেকট্রন এভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এখন ভাইয়া এটা কেন রঙিন যৌগ গঠন করে? এই জিনিসটাই তো কোশ্চেন। আচ্ছা, আমরা আরেকটু অ্যানালাইসিস করি যে এখানে যে 3D যে অরবিটালটা আছে সেই 3D অরবিটালকে, যেমন আমরা পি অরবিটালকে 3টা ভাগে ভাগ করি এবং তাদেরকে নাম দিই px, py, pz, ঠিক এরকম ডি অরবিটাল যে 5টা আছে সেই 5টার নাম আছে, তোমাদেরকে পরে আসছে সেকেন্ড চ্যাপ্টারে, যে এটার নাম হচ্ছে 3dxy। ধরো এটার নাম হচ্ছে 3dxy, এটার নাম হচ্ছে 3dyz, এটার নাম হচ্ছে 3dzx, এটার নাম হচ্ছে 3dx² - y², এটার নাম হচ্ছে 3dz²। এগুলোকে আমরা এরকমভাবে নাম দিচ্ছি। এবং
এরা এই যে অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলো 3 ডাইমেনশনালি কীভাবে আছে সেই জিনিসটা তোমাকে দেখাই। ধরো এখানে আমাদের এখানে হচ্ছে আমাদের একটু ভালোভাবে চিন্তা করো, ধরো এটা হচ্ছে আমাদের একটা অ্যাক্সিস, এটা হচ্ছে আরও একটা অ্যাক্সিস, দেন এটা হচ্ছে আরও একটা অ্যাক্সিস। দেন প্রত্যেকটা যে অ্যাক্সিস আছে, ধরো এটা হচ্ছে কি অ্যাক্সিস তোমার, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ধরো এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, দেন এটা হচ্ছে তোমার জেড অ্যাক্সিস। একটু ভালোভাবে চিন্তা করো, প্রত্যেকটা অ্যাক্সিসের কিন্তু একটা নেগেটিভ পোর্শন আছে। সো নেগেটিভ পোর্শনটা যদি আমি দেখাই, তাহলে নেগেটিভ পোর্শনটা আসে ওয়াই অ্যাক্সিসের অপোজিট যে পোর্শনটা আছে সেটা হচ্ছে তার নেগেটিভ অ্যাক্সিস। আর এই যে এক্স অ্যাক্সিস যেটা আছে সেই অ্যাক্সিসের যে নেগেটিভ পোর্শনটা আছে সেটা হচ্ছে এটা। আর এই যে জেড অ্যাক্সিসের যে নেগেটিভ পোর্শনটা আছে সেই জেড অ্যাক্সিসের নেগেটিভ পোর্শনটা হচ্ছে এই নিচ বরাবর আসবে। এক্স্যাক্টলি আমি যদি জিনিসটা দেখাই তাহলে জিনিসটা হয়ে যায় এরকম। আমি যদি এখানে নিচে একটা প্লেন আঁকি, যেটা এক্স অ্যাক্সিসের একটা প্লেন, তাইলে এখানে যে জেড অ্যাক্সিসটা আছে সেটা আলটিমেটলি এই নিচ বরাবর যাবে। বুঝতে পারছো কিনা? দেখো বুঝতে পারছো কিনা? তো এটা হচ্ছে তোমার নেগেটিভ প্লেনটা, এটা হচ্ছে তোমার নেগেটিভ প্লেনটা, এটা হচ্ছে তোমার এই বরাবর কি আসছে, হ্যাঁ এই যে এই বরাবর একটা নেগেটিভ প্লেন, এই বরাবর একটা নেগেটিভ প্লেন গেছে, এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর নেগেটিভ প্লেনটা গেছে। দেন আচ্ছা, মানে এটা থেকে উপরের দিকে হচ্ছে এটা উঠে গেছে জেড অ্যাক্সিসটা। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের 3 ডাইমেনশনাল স্থানাঙ্ক ব্যবস্থা, যে এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, দেন জেড অ্যাক্সিস। সো একটু ভালোভাবে চিন্তা করো। এই আমরা দেখো ডি অরবিটালগুলোর নাম দিছি, একটা নাম দিছি 3DXY। এই 3DXY বলতে বোঝায় এটা এক্স অরবিটাল এবং এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মাঝখানে অবস্থিত। এবং আমরা দেখতেছিলাম পি অরবিটালের শেপগুলো হচ্ছে ঠিক এরকম, যেমন এক্স অ্যাক্সিস বরাবর অবস্থিত বা ওয়াই অ্যাক্সিস বরাবর অবস্থিত, তখন আমরা নাম দিয়েছিলাম পি ওয়াই। আবার এখানে আরেকটা ছিল তোমার এক্স অ্যাক্সিস বরাবর অবস্থিত, তখন নাম দিয়েছিলাম পি এক্স। আরেকটা জেড অ্যাক্সিস বরাবর ছিল, সেটাকে আমরা নাম দিয়েছিলাম কি, সেটা পি জেড। কিন্তু ডি অরবিটালগুলোর ক্ষেত্রে প্রথমত যেই তোমার অরবিটালগুলো আছে সেটা এইরকম সিঙ্গেল ডাম্বেল না, সেগুলোর মধ্যে এরকম 2টা ডাম্বেল থাকে, ডাবল ডাম্বেল শেপড। সেগুলো কীরকম, এরকম ডাবল ডাম্বেল শেপড। সো এরা কী করে আলটিমেটলি একটা ক্ষেত্রে দেখা যায় যে এরা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মাঝখানে থাকে। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মাঝখানে থাকে, 2টা অ্যাক্সিসের মাঝখানে থাকে। সো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মাঝখানে যেটা থাকে, ধরো এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এই যে এক্স অ্যাক্সিসের মাঝখানে এই বরাবর একটা অরবিটাল, দেন এই বরাবর এই প্লেনের মধ্যে একটা অরবিটাল, দেন এই বরাবর একটা অরবিটাল, ওয়াই অ্যাক্সিস বরাবর এই প্লেনটা তো ওয়াই অ্যাক্সিস বরাবর এভাবে আসবে। এটা একটা প্লেন, জাস্ট ধরো এটা একটা প্লেন, ঠিক আছে। সো এই বরাবর আসবে, সো এই বরাবর আসছে, অর্থাৎ এই যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মাঝখানে দেখো এইটাও এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মাঝখানে, এবং এখান থেকে আরেকটা প্লেনের মধ্যে, এই প্লেনের মধ্যে আসছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মাঝখানে। সরি, এটা তো আমি এক্সিসে দিয়ে দিলাম, এক্স অ্যাক্সিসে দিয়ে দিছি, সরি। এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মাঝখানে যদি দেখাইতে হয়, একটা গেছে এইভাবে আর একটা আসবে এইভাবে। দেখো এই যে এই প্লেনে এইভাবে, এই যে দেখো এই যে যেই অ্যাক্সিসটা আছে, এই যে এটা আসছে, এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মাঝখানে, দেখো এই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মাঝখানে এইভাবে গেছে। আচ্ছা, আর একটা আছে হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের মাঝখানে, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের মাঝখানে। সো ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের মাঝখানে যেটা আছে সেটাকে যদি আমি দেখাই, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের মাঝখানে যদি দেখাই, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের মাঝখানে হচ্ছে এই বরাবর একটা আসছে, দেন এই বরাবর একটা গেছে, দেন আরেকটা হচ্ছে তোমার এই যে এই বরাবর একটা আসছে, এই বরাবর একটা গেছে। এখন তোমার কাছে দুইটা সেম মনে হতে পারে, অ্যাকচুয়ালি দুইটা সেম না, একটা হচ্ছে প্লেনের মধ্যে, একটা হচ্ছে প্লেনের মধ্যে। ওকে, আমি জিনিসটা 3 ডাইমেনশনালি এখানেই দেখাই। ডি অরবিটালস ইন 3D, 3 ডাইমেনশন। একটু ভালোভাবে চিন্তা করে দেখো, এখানে দেখি কোনটা ভালো বুঝাইছে। এই যে এটা মনে হয় যে একটু ভালো বুঝাইছে। আচ্ছা, আরও 1-2টা দেখি কোনটা ভালো বুঝাইছে কিনা। এই যে এটা একটু ভালো বুঝাইছে মনে হচ্ছে আমার কাছে। ভালোভাবে দেখো, এখানে 3টা অ্যাক্সেস আছে। এই 3 ডাইমেনশনালি ব্যাপারটা চিন্তা করো, 3 ডাইমেনশনালি চিন্তা করতে হবে, 2 ডাইমেনশনালি চিন্তা করলে হবে না।
টু ডাইমেনশনাল চিন্তা করলে হবে না? আচ্ছা দেখো, এই যে আসছে আমাদের, এই যে আসছে এখানে। সো এখানে দেখো, যদিও এত বেশি ক্লিয়ার না, তারপরে আমি দেখাই জিনিসটা, যাতে তোমরা জিনিসটা সিম্পলিফাইড ভার্সনটা পাও। যে এই যে দেখো অরবিটাল আছে, দেখো এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের মাঝখান দিয়ে গেছে। এই যে দেখো, এটা হচ্ছে একটা এক্সিস, এটা হচ্ছে ধরো যে ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে ধরো যে জেড এক্সিস। এই দুইটা এক্সিসের মাঝখান দিয়ে গেছে, এক্সিসকে ছেদ করে নেই। আবার এটা হচ্ছে তোমার এক্স জেড এক্সিসে, এক্স জেড এক্সিসের মাঝখান দিয়ে গেছে, তাদেরকে ছেদ করে নেয়, মাঝখান দিয়ে গেছে, ছেদ করে নেই। আবার এই যে এটা যেটা আছে এক্স ওয়াই, এটা হচ্ছে এই বরাবর গেছে, এই বরাবর গেছে, দেন এই বরাবর গেছে, এই বরাবর গেছে। দেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেটা আছে, এইটা এক্সিস বরাবর গেছে। দেখো এই যে ওয়াই স্কোয়ার মানে এই যে ওয়াই এক্সিসটাকে রাউন্ড করছে, ওয়াই এক্সিসটাকে সারাউন্ড করছে, এক্সিসকে সারাউন্ড করছে। আর একটা হচ্ছে তোমার জেড এক্সিস মানে জাস্ট জেড এক্সিসটাকে সারাউন্ড করছে, জেড স্কোয়ার যেটা ছিল। আচ্ছা, আমি একটু সিম্পলিফাইড ভার্সনে দেখাই আমি তোমাদেরকে। আমি এখানে একেবারে পুরাটা থ্রি ডাইমেনশনে না এলাম, আমি এখানে তিনটা প্লেন আনি। দেখো এখানে তিনটা প্লেন আছে। একটা প্লেন হচ্ছে, তুমি ঘরের মধ্যে দেখো, একটা হচ্ছে ফ্লোর, একদিকে হচ্ছে এক্স এক্সিস আর একদিকে হচ্ছে ওয়াই এক্সিস। আর একটা হচ্ছে ধরো যে তোমার এখানে ফ্লোর, একটা এক্সিস ওয়াই এক্সিস, আর একটা ফ্লোর আছে, যে ফ্লোরটা হচ্ছে এই যে সাইড বাই ওয়াল, যেটা একদিকে হচ্ছে ওয়াই এক্সিসের সাথে জেড এক্সিসের সম্পর্ক, আর একদিকে হচ্ছে এক্স এক্সিসের সাথে জেড এক্সিসের সম্পর্ক। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে, তোমাকে যদি এই দিকে দেখাই থ্রি ডাইমেনশন, ধরো এটা কী করলাম, থ্রি ডাইমেনশনে যদি দেখাই ব্যাপারটা, ধরো এটা হচ্ছে তোমার একটা ঘর, তাই না? একটা ঘর। সো এই ঘরটার এই বরাবর ধরো যে আমি কি করছি, একটা প্লেন টানছি। সো এই প্লেনটার একটু ক্যারেক্টারটা দেখো, এবং এই বরাবর একটা প্লেন আছে, এই বরাবর একটা প্লেন আছে। সো এখানে দেখো, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে কি এক্সিস, এক্স এক্সিস, এটা হচ্ছে তোমার এক্স এক্সিস, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে এক্স এক্সিস, আর অথবা এই যে এটা ধরো এক্স এক্সিস, এটা এক্স এক্সিস, এটা ধরো যে ওয়াই এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, ধরো ওয়াই এক্সিস। আচ্ছা, তো এই এক্স এক্সিস আর ওয়াই এক্সিস মিলে একটা প্লেন বানাইছে, একটা তল তৈরি করছে, একটা এক্স এক্সিস আর ওয়াই এক্সিস মিলে এই যে একটা তল তৈরি করছে। আবার এই দেখো, এটা হচ্ছে তোমার কি এক্সিস, এটা হচ্ছে তোমার এক্স এক্সিস, আর উপর বরাবর যেটা উঠছে সেটা হচ্ছে জেড এক্সিস। তো এই যে এখানের এক্স এক্সিস, এখানে সরি এটা ওয়াই এক্সিস, সরি এটা ওয়াই এক্সিস, এই না এক্স দিলাম কেন, এক্স এখানে, এটা হচ্ছে এক্স এক্সিস, তাহলে এটা এক্স, এখানে হচ্ছে ওয়াই এক্সিস হচ্ছে এটা, এই ওয়াই এক্সিস আর এখানে যে জেড এক্সিস, তারা মিলে একটা প্লেন বানাইছে। দেখো তারা মিলে একটা প্লেন বানাইছে। তো দেখো এখানে একটা তল আছে, এবং এখানের যে এক্স এক্সিস আর এখানে যে জেড এক্সিস, তারা একটা তল বানাইছে। দ্যাট মিনস আমি প্রত্যেকটা ক্ষেত্রে কি দেখতে পারতেছি, প্রতি দুইটা অ্যাক্সিস মিলে একটা প্লেন তৈরি করতেছে। এবং এখানে যদি আমরা তাদের, এই যে দেখো এখান থেকে যদি আমি তাদের নেগেটিভ অ্যাক্সিসের কথা চিন্তা করি, যে নেগেটিভ যেই এক্স প্রাইম আসছে, আর এখান থেকে গেছে তাদের তোমার নেগেটিভ প্রাইম, আর এখান থেকে গেছে হচ্ছে তোমার জেডের নেগেটিভ দিকে, ঠিক আছে? সো আমি যেটা করবো, দ্যাট মিনস প্রত্যেকটা প্রতি দুইটা তল যখন ছেদ করে, তারা একটা কি বানায়, তারা একটা তল বানায়, রাইট? তারা একটা তল বানায়। সো আমি ধরলাম যে এখানে ধরো এক্স এক্সিস আর ওয়াই এক্সিস মিলে একটা তল বানাইছে। সো এক্স এক্সিস আর ওয়াই এক্সিস মিলে যদি একটা তল বানায়, আমি তলটাকে এইভাবে দেখাইতেছি। ধরো এটা হচ্ছে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস মিলে এই যে একটা প্লেন তল বানাইছে। তো এই তলটা যেটা বানাইছে, এখানে হচ্ছে ধরো যে তোমার মেইন পয়েন্ট, আর এটা হচ্ছে ধরো যে তোমার এক্স এক্সিস, একটা এক্স এক্সিস দিলাম এখানে, এটা হচ্ছে ধরো যে এক্স এক্সিস, রাইট? এখানে হ্যাঁ, এটা হচ্ছে এক্স এক্সিস, দেখো এক্স এক্সিস,
আর এটা হচ্ছে ধরো তোমার ওয়াই অ্যাক্সিস, হচ্ছে 0 পয়েন্ট। আর এখান থেকে অ্যাকচুয়ালি জ্যাট অ্যাক্সিসটা উঠছিল, এখান থেকে অ্যাকচুয়ালি জ্যাট অ্যাক্সিসটা উঠছিল, ঠিক আছে। এটা একটা প্লেন, জাস্ট একটা তল, জাস্ট একটা সমতল। তো এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটা 0, এটা হচ্ছে এক্স, ডান দিকে আসছে, সো এক্স দেন এক্স প্রাইম। আর এটা হচ্ছে তোমার উপর ওই সাইডে গেছে ওয়াই ও ওয়াই প্রাইম, এখানে তো ওয়াই প্রাইম, এখানে তো ওয়াই। তো এই আর কি অ্যাক্সিস। এখন একটা অরবিটাল, ডি অরবিটালের একটা পার্ট কী করছে তোমার আলটিমেটলি, এখানে দেখো ডি অরবিটালের একটা পার্ট কী করছে, এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মাঝখান দিয়ে গেছে। এই যে দেখো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের এই যে মাঝখান দিয়ে, তারা অক্ষকে সারাউন্ড করে নাই, বরং তারা অক্ষের মাঝখানে আছে। সো দ্যাটস ওয়াই এই এক্সিসটার নাম দেওয়া হয়েছে তোমার 3D XY। এক্সিসটার নাম দেওয়া হয়েছে কি 3D না, অ্যাকচুয়ালি DXY, যেহেতু এক্স আর ওয়াই অ্যাক্সিসের মাঝখান দিয়ে গেছে। এখন দেখো ঠিক এরকম এক্স আর ওয়াই অ্যাক্সিসের মাঝখান দিয়ে গেছে, এই ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস মিলে এই বরাবর একটা প্লেন তৈরি করছে। আবার এখানে তোমার এটা কি বলে, এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস মিলে এইরকম বরাবর একটা প্লেন তৈরি করছে। সো এটা একটা আমি প্লেন দেখাই, এটা একটা প্লেন দেখাই, এখানে দেখি প্লেন দেখানো যায় কিনা, শুধু দেখানো যাবে না, দেখানোর কিছু নেই। ধরো এখানে তোমার একটা প্লেন আছে, এখানে একটা প্লেন আছে এরকম ভাবে। তো একটা হচ্ছে তোমার এটা হচ্ছে মেন পয়েন্ট, ধরো 0, ওই যে 0 পয়েন্টটা এখান থেকে অ্যাকচুয়ালি একটা উঠছে এরকম ভাবে, জেড অ্যাক্সিস উঠছে এরকমভাবে জেড অ্যাক্সিস উঠছে, ঠিক আছে। আর এরকমভাবে আবার জেড অ্যাক্সিস নেমে গেছে এই তলটা দিয়ে জেড অ্যাক্সিস উঠছে একদিকে, আরেকদিকে কী হয়েছে, একদিকে নেমে গেছে। আচ্ছা, তো এখানে ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ধরো হচ্ছে জেড অ্যাক্সিস, ঠিক আছে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিসটাকে এই যে উপরের দিকে উঠছে না, এই যে এটা আর এটা, এই যে এই প্লেনটা, এই যে এইটা উপরের দিকে উঠলো, আর এখান থেকে যদি আমি উপরের দিকে আর একটা লাইন টানি, তখন এই যে দেখো তারা একটা প্লেন তৈরি করতেছে না, এই প্লেনটা। এখন বোঝার কথা আশা করি, ঠিক আছে। সো এইটা যদি 0 পয়েন্ট, এটা 0, এখানে এক্স ও এক্স প্রাইম, এখানে হচ্ছে তোমার জেড প্রাইম, এখানে হচ্ছে জেড। তো তারা এই যে প্লেনটা তৈরি করছে, এবং এই প্লেনটা এই নিচের দিকেও আসবে এরকমভাবে, নিচের দিকেও এরকমভাবে আসবে, রাইট। এই যে একটা প্লেন এরকমভাবে যে গেছে নিচের দিকে, অর্থাৎ এই জায়গাটাতে আমি দেখাচ্ছি, এই যে দেখো এক্স অ্যাক্সিস জেড অ্যাক্সিস, তারা উপর দিক নিচের দিক একটা প্লেন তৈরি করছে। ওকে, সো একটা অরবিটাল কী করছে, এইখানের যেই জেড এবং এখানে যে জেড এবং এক্স আছে, সেই জেড এবং এক্সের মাঝখান দিয়ে চলে গেছে। দ্যাটস ওয়াই সেই অরবিটালটাকে আমরা বলতেছি জেড এক্স, ডি জেড এক্স অরবিটাল। আবার আরেকটা প্লেন তৈরি হয়েছে এই বরাবর, আরেকটা প্লেন তৈরি হয়েছে কোন বরাবর, এই বরাবর যে প্লেনটা তৈরি হয়েছে এটা জেড এক্সিসের সাথে, দেখো এটা হচ্ছে জেড এক্সিস, সেই জেড এক্সিসটাকে যদি আমরা এখান থেকে আঁকি, জেড এক্সিসটাকে আমরা ডিফারেন্ট কালার দিই, জেড এক্সিসটাকে যদি আমরা এই বরাবর আঁকি, দেখো জেড এক্সিসটাকে যদি এই বরাবর আঁকি, তাহলে এই যে এই দিকের যে ওয়াই এক্সিস ছিল, এই বরাবর তো ওয়াই এক্সিস, তাহলে ওয়াই এক্সিসের সমান্তরালে ওয়াই এক্সিস, তাহলে অথবা হ্যাঁ আর এইখান দিয়ে ধরো তোমার জেড এক্সিসটাকে আমি আঁকলাম, তাহলে এই বরাবর একটা প্লেন আসছে, অর্থাৎ এই প্লেনটা আমি এখানে দেখাইতে পারি, এই যে ওয়াই এক্সিস, দেখো এটা হচ্ছে ওয়াই এক্সিস, আর এখানের যেই তোমার জেড এক্সিস, এই ওয়াই এক্সিস আর জেড এক্সিস মিলে এরকমভাবে একটা প্লেন তৈরি করছে। দেখো এই বরাবর একটা প্লেন তৈরি করছে, বুঝতে পারছো, এই বরাবর একটা প্লেন তৈরি করছে। সো এই যে প্লেনটা তৈরি করছে, অর্থাৎ এই প্লেনটা যদি আমি দেখাই, তাহলে প্লেনটা হবে ঠিক এরকম। দেখো আমি জিনিসটা 3 ডাইমেনশনালি বুঝাইতেছি, কারণ জিনিসটা যাতে তোমরা ফিল করতে পারো ভাই। আমি এভাবে দেখাইলাম, এই যে এটা, দেন এরকম একটা প্লেন তৈরি হয়েছে। ওকে, সো এই বরাবর হচ্ছে তোমার জেড এক্সিস, আর এই বরাবর হচ্ছে তোমার এক্স এক্সিস। তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে জেড প্রাইম, এটা হচ্ছে তোমার ওয়াই প্রাইম, এটা। এখন একটা কী করছে তোমার, একটা অরবিটাল কী করছে, এই জেড এবং ওয়াই অ্যাক্সিসের মাঝখান দিয়ে গেছে। দেখো জেড এবং ওয়াই অ্যাক্সিসের মাঝখান দিয়ে গেছে, জেড এবং ওয়াই অ্যাক্সিসের মাঝখান দিয়ে যেটা গেছে সেটাকে বলা হয়েছে তোমার আলটিমেটলি
জেড ওয়াই এক্সিস, জেড ডি জেড ওয়াই এক্সিস। আচ্ছা, আরও অরবিটাল, 5টা অরবিটাল, তো আরও অরবিটালগুলো যেভাবে গেছে সেটা হচ্ছে যে ধরো এক্স আর ওয়াইয়ের যে প্লেনটা ছিল, এক্স আর ওয়াইয়ের যে প্লেনটা ছিল, সেই এক্স আর ওয়াইয়ের প্লেনটা দিয়ে দেখো, এক্স আর ওয়াইয়ের যে প্লেনটা ছিল সেই প্লেনটা যদি আমরা চিন্তা করি, এই প্লেনটা ছিল এরকম, এখানে ছিল 0, দেন এখানে হচ্ছে তোমার এক্স এক্সিস, দেন এই বরাবর ওয়াই এক্সিস ছিল। তো আমরা দেখাইতেছিলাম যে এখান দিয়ে এই বরাবর এক্স ওয়াই, অর্থাৎ এটা হচ্ছে তোমার 0, সরি, এটা হচ্ছে তোমার 0, দেন এটা হচ্ছে তোমার এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স, দেন এটা হচ্ছে তোমার ওয়াই, দেন এটা হচ্ছে ওয়াই প্রাইম। সো এখানে আমরা দেখতেছিলাম যে একটা ডি অরবিটাল গেছে হচ্ছে এই বরাবর, দেখো অরবিটালগুলো গেছে হচ্ছে তোমার এক্সিসগুলোর মাঝখান দিয়ে, যেটাকে আমরা এক্স ওয়াই অরবিটাল বলতেছিলাম। আর দুইটা অরবিটাল গেছে হচ্ছে তোমার কোন দিক দিয়ে, এই যে এই শেপ বরাবর, অর্থাৎ এক্সিসকে সারাউন্ড করছে, আর একটা অরবিটাল গেছে এক্সিসকে সারাউন্ড করছে, এই যে দেখো তারা এক্সিসটাকে ঘিরে ধরছে। সো এই যেটা এক্সিসটাকে ঘিরে ধরছে সেই অরবিটালটার নাম বলা হয় তোমার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার আরেকটা অরবিটাল কি করছে তোমার এখানে, এখানে তোমার এই যে জেড এক্সিস আছে, জেড এক্সিস যেটা আছে সেই জেড এক্সিসকে সারাউন্ড করছে। আরেকটা অরবিটাল কি করছে তোমার এই জেড এক্সিসকে সারাউন্ড করছে, এবং এটার মাঝখানে এরকমভাবে জেড এক্সিস বরাবর এরকমভাবে আছে। সো এই যেটা জেড এক্সিসকে বরাবর সারাউন্ড করছে, শুধুমাত্র যেটা জেড এক্সিস বরাবর সারাউন্ড করছে, এটাকে বলা হয় ডি জেড স্কোয়ার। এটা কি বলা হয়? ডি জেড স্কোয়ার। আমি একটু বোর্ডে দেখতেছি তোমাদের বোঝা যাইতেছে কিনা, আমি ঠিকঠাক মতো ভিজুয়ালাইজ করতে, হ্যাঁ ঠিক আছে, বোঝা যাইতেছে যে ওটা রিয়েলি জেড এক্সিস বরাবর উপরে উঠছে। ওকে, ঠিক আছে সব কিছু। আচ্ছা, দ্যাট মিনস আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করে দেখি, ডি অরবিটালের যে 5টা ডি অরবিটাল আছে তাদেরকে 2টা সেটে ভাগ করা যায়। তাদেরকে কি করা যায়? 2টা সেটে ভাগ করা যায়। এই 2টা সেটে ভাগ করা যায়। 2টা সেটের মধ্যে একটা সেট হচ্ছে এক্সিয়াল সেট, যারা এক্সিস বরাবর আছে। এক্সিস বরাবর কারা কারা আছে? ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, যেটা এই বরাবর গেছে এক্সিসকে সারাউন্ড করছে, এদেরকে বলা হয় এক্সিয়াল সেট। সো এক্সিয়াল সেটটা হচ্ছে তোমার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে ডি জেড স্কোয়ার, এদেরকে বলা হয় এক্সিয়াল সেট বিকজ দে সারাউন্ডস দ্য এক্সিস। এক্সিয়াল সেট, তারা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসকে সারাউন্ড করছে। আর বাকি 3টা অরবিটাল আছে যারা এক্সিসকে সারাউন্ড করে নাই, বরং এক্সিসের মাঝখানে আছে। ফর এক্সাম্পল এখানে ডি জেড ওয়াই, এখানে হচ্ছে তোমার ডি এক্স ওয়াই কিংবা ডি জেড এক্স। সো এইটাকে বলা হয় নন এক্সিয়াল সেট। কি বলা হয়? নন এক্সিয়াল সেট। নন এক্সিয়াল সেটটা কি? ডি এক্স ওয়াই, ডি জেড এক্স, ডি জেড ওয়াই। ঠিক আছে? ডি এক্স ওয়াই, ডি জেড এক্স, ডি জেড ওয়াই। আচ্ছা, তো এই 3টাকে বলা হয় নন এক্সিয়াল সেট, অর্থাৎ তারা এক্সিস বরাবর এক্সিস্ট করতেছে না, তারা এক্সিস্ট করতেছে আলটিমেটলি কোন বরাবর? তারা আলটিমেটলি এক্সিস্ট করতেছে কোন বরাবর? তারা আলটিমেটলি এক্সিস্ট করতেছে কোন বরাবর এক্সিস্ট করতেছে? তারা নন এক্সিসের মাঝখানে এক্সিস্ট করতেছে। ঠিক আছে? সো এখন তোমরা চিন্তা করে দেখো, আমি এখানে আরেকটা সিম্পলিফাইড ভার্সন দিই। এখন আমরা চিন্তা করব, ধরো এখানে এটা হচ্ছে আমাদের সেই প্লেনটা, এবং এখানে হচ্ছে 0, এখান থেকে সব কিছু শুরু হয়েছে। এটা হচ্ছে তোমার এক্স এক্সিস, এটা হচ্ছে তোমার 0, এটা হচ্ছে তোমার এক্স এক্সিস, এক্স প্রাইম, দেন এক্স, এটা হচ্ছে তোমার ওয়াই এক্সিস, ওয়াই ও ওয়াই প্রাইম, আর উপরের দিকে যে লাইনটা উঠে গেছে এটা হচ্ছে তোমার জেড এক্সিস, এটা জেড প্রাইম। আচ্ছা, দ্যাট মিনস আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, আমি এখানে জাস্ট তোমাকে 2টা অরবিটাল দেখাই যে অরবিটালগুলোর মধ্যে নন এক্সিয়াল একটা সেট আছে, নন এক্সিয়াল সেটগুলোকে কালো কালিতে দেখাই। নন এক্সিয়াল না, ডিফারেন্ট কালারে দিই। নন এক্সিয়াল সেটগুলোকে ধরো যে আমরা লাল কালিতে দেখাইলাম নন এক্সিয়াল সেট। এটা হচ্ছে এক্স ওয়াই, আরও বাকিগুলোতে আছে, বাট আমি জাস্ট একটা দেখাইলাম, এটা হচ্ছে নন এক্সিয়াল সেট। আচ্ছা, সো নন এক্সিয়াল সেটগুলো আলটিমেটলি আরেকটু বড় করে যদি দেখাই, আরেকটু বড় করে দেখানো উচিত ছিল। আচ্ছা, ধরো যে এই পর্যন্ত আছে, তারা একটু বড় এরকম। আর এক্সিয়াল যে সেটটা আছে সেই এক্সিয়াল সেটগুলোর মধ্যে আমরা যদি দেখাই, এক্সিয়াল সেটগুলোর মধ্যে নীল কালিতে দেখা এক্সিয়াল সেটগুলো হচ্ছে এরকম এক্সিসকে সারাউন্ড করছে। ঠিক আছে? এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আরেকটা আছে হচ্ছে তোমার জেড এক্সিস বরাবর, যেটাকে বলা হয় জেড স্কোয়ার। আচ্ছা, সো এখন এই যে দেখো, এখানে আমাদের
কি আছে Fe2+ আছে। সো এই Fe2+ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কি আসছে, CN আসছে, সায়ানাইড আসছে। কি আসছে? সায়ানাইড আসছে। দেখো সায়ানাইড FeCN6, অর্থাৎ এখানে সায়ানাইড আসছে 6টা। তো সায়ানাইড যদি আমার 6টা আসতে চাই তাহলে অবশ্যই এখানে 3DXY 1 2 3 4টা ফাঁকা অরবিটাল আছে, আর একটা অরবিটাল আমি অ্যাসে ঢুকাই দিব, এর পরবর্তী অ্যাসে ঢুকাই দিব, কারণ 3D আর 4s এর মধ্যবর্তী শক্তির পার্থক্য অনেক কম। তো দেখা যায় একটু তাপ দিলে এখান থেকে একটা ইলেকট্রন ওইখানে ট্রান্সফার হয়ে যাইতে পারে, ঠিক আছে, ওইখানে একটা ইলেকট্রন এখান থেকে ওইখানে ট্রান্সফার হয়ে যাইতে পারে। সো এগুলো আমরা দেখাইছি কীভাবে জটিল আয়ন গঠিত হয়, এটা নিয়ে অবশ্য প্যারা নেই। তো এখানে একটা চলে গেল আর এখানে একটা থাকলো। মেইন কথা হচ্ছে দেখো এই যে ডি অরবিটালগুলো আছে সেই ডি অরবিটালগুলোর মধ্যে সবাই সমশক্তি সম্পন্ন। ডি অরবিটালগুলোর মধ্যে কি সবাই সমশক্তি সম্পন্ন। সো ডি অরবিটালগুলোর মধ্যে যদি সবাই সমশক্তি সম্পন্ন হয়, সমশক্তি সম্পন্ন এই যে অরবিটালের যে সেটটা, সেই সেটটাকে বলা হয় ডিজেনারেট অরবিটাল। সেটা কি বলা হয়? ডিজেনারেট অরবিটাল। ডিজেনারেট অরবিটাল মানে কি, এই যে 3DXY 3DYZ 3DZX 3DX² - Y² 3DZ² সবার শক্তি সমান। কিন্তু যদি সে জটিল আয়ন গঠন করতে চায়, আমরা যখন হাইব্রিডাইজেশনের 5 নম্বর লেকচার দেখাই তখন দেখাইছি যে জটিল আয়ন যখন তারা গঠন করতে চায় তখন যে সায়ানাইড যে আয়নগুলো আছে এগুলোকে বলা হয় লিগেন্ড CN-, তাদের মধ্যে আলটিমেটলি CN- যেটা আছে সেই CN- কী করে আলটিমেটলি এই যে তোমার Fe2+ আছে সেই Fe2+ এর দিকে কি করে তারা অ্যাপ্রোচ করে। সরি, এটা যখন লিগেন্ড আসে তখন অবশ্যই সবাই জোরবদ্ধ হয়ে যায়, আমাদের মনে আছে কিনা? লিগেন্ড আসলে সবাই কি করে যথাসাধ্য জোরবদ্ধ হয়ে যায়। তো যথাসাধ্য যদি জোরবদ্ধ হয়ে যায়, বাট আমার যথাসাধ্য জোরবদ্ধ হয়ে যায়, আমি এখানে জটিল আয়ন গঠনের ওয়েটা দেখাচ্ছি না, আমি বলতেছি এখানে লিগেন্ড অ্যাপ্রোচ করে। লিগেন্ড যখন অ্যাপ্রোচ করে তখন এটা যথাসাধ্য জোরবদ্ধ হয়ে যায়। সো এটা জোরবদ্ধ হয়ে গেলে এখানে একটা চলে আসে, তাহলে এটা নাই, এটা আচ্ছা আমার ইলেকট্রন কটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 3টা অরবিটাল আমি দিয়ে দিই। লিগেন্ড আসলে তারা জোরবদ্ধ হয়ে যায়। লিগেন্ড আসলে কি হয়? তারা জোরবদ্ধ হয়ে যায়। দেখা একটু, লিগেন্ড এখানে যখন আসলো 3DXY X Z ZY X² - Y² Z², তো এখানে লিগেন্ড জোরবদ্ধ হয়ে যায়। লিগেন্ডগুলো কি করে এখানে যখন জোরবদ্ধ হয়ে যায় ইলেকট্রনগুলো, দেখো ইলেকট্রনগুলো জোরবদ্ধ হইল কোন বরাবর? ইলেকট্রনগুলো জোরবদ্ধ হয়ে গেল এই 3DXY 3DXZ 3DZY বরাবর। সো এখান দিয়ে সায়ানাইড আসলো, সায়ানাইড আইসা ফাঁকা অরবিটাল কাদেরকে পাইলো? ফাঁকা অরবিটাল পাইলো 3D তোমার X² - Y² আর 3DZ², অর্থাৎ এখানে যে CN- যেগুলো আছে সেই CN- অ্যাপ্রোচ করতেছে এই ফাঁকা অরবিটালগুলোর দিকে, এবং ফাঁকা অরবিটালগুলোর মধ্যে কোন অরবিটালগুলোর দিকে? ফাঁকা অরবিটালগুলোর এই এক্সিয়াল সেটগুলোর দিকে তারা আসতেছে লিগেন্ডগুলো, এবং লিগেন্ডের বিকর্ষণে কিন্তু এখানে যত ইলেকট্রন ছিল সকল ইলেকট্রন কী হয়ে গেছে? তোমার জোরবদ্ধ হয়ে গেছে। আমরা পরে আসছি 5 নম্বর লেকচার, শঙ্কর আয়নের 5 নম্বর লেকচার। তো এখানে কি করে তোমার ইলেকট্রনগুলো আলটিমেটলি এই লিগেন্ডের মধ্যে যেহেতু 2টা ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের বিকর্ষণের কারণে এখানে ইলেকট্রন যথাসাধ্য জোরবদ্ধ হয়ে যায়। সো আলটিমেটলি এখানে ফাঁকা ডি অরবিটাল থাকে, সেই ফাঁকা ডি অরবিটাল বরাবর সেই লিগেন্ডগুলো অ্যাপ্রোচ করে। তো ফাঁকা ডি অরবিটাল বরাবর যখন লিগেন্ডগুলো অ্যাপ্রোচ করে, একটা জিনিস মাথায় রাখো যে এইখানে লিগেন্ড হচ্ছে তোমার কি? লিগেন্ড হচ্ছে তোমার আলটিমেটলি আলটিমেটলি নেগেটিভ চার্জ থাকে। আর অরবিটাল কি রাখে? সেও নেগেটিভ চার্জকে রাখে, যদি এখন নাই বাট সে রাখে। তো অর্থাৎ অরবিটাল মানে হচ্ছে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটিস। আমরা যে শেপগুলো দেখাইতেছি তার মানে সেখানে ইলেকট্রন থাকতে পারে। এখানে যে আমি ইলেকট্রনগুলোকে যে এখানে সরাই দিলাম, দ্যাট ডাজেন্ট ম্যাটার যে এখানে কোনো ইলেকট্রন থাকে না, এখানে ইলেকট্রন থাকতে পারে, এখানে ইলেকট্রন থাকতে পারে, এখানে ইলেকট্রন থাকতে পারে। মেইন যে ইস্যুটা সেটা হচ্ছে অরবিটাল মানেই ধরে নেবা যে এটা একটা ইলেকট্রন, কারণ এটা হচ্ছে ইলেকট্রনের ওয়েভ। আমরা সেকেন্ড চ্যাপ্টারে পরে আসছিলাম, এটা হচ্ছে ইলেকট্রনের ওয়েভ। তো একটা অরবিটাল আছে মানে সেখানে ইলেকট্রন সামহাও আছে। এখন যদি CN- এই এক্সিয়াল যে সেটগুলো আছে সেই এক্সিয়াল সেটের দিকে অ্যাপ্রোচ করে, তখন প্রবলেমটা কি হয়? এই এক্সিয়াল সেটের যে অরবিটাল আছে সেই এক্সিয়াল সেটের অরবিটালকে তারা বিকর্ষণ করা শুরু করে দেয়। এক্সিয়াল সেটের ধরো এখান থেকে একটা লিগ্যান্ড অ্যাপ্রোচ করলো,
এখান থেকে একটা লিগ্যান্ড অ্যাপ্রোচ করলো। সো এখান থেকে যদি একটা লিগ্যান্ড অ্যাপ্রোচ করে, যেহেতু আমি বলছি যে এক্সিয়াল সেটের দিকে লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে, এখান থেকে একটা লিগ্যান্ড অ্যাপ্রোচ করে, এখান থেকে একটা লিগ্যান্ড অ্যাপ্রোচ করে, অর্থাৎ এক্সিয়াল সেট বরাবর এখান থেকে যদি লিগ্যান্ড আরও অ্যাপ্রোচ করতে হয়, এক্সিয়াল সেট বরাবর লিগ্যান্ড অ্যাপ্রোচ করে, এক্সিয়াল সেট বরাবর লিগ্যান্ড অ্যাপ্রোচ করে, এখান থেকে লিগ্যান্ড অ্যাপ্রোচ করে, এখান দিয়ে লিগ্যান্ড অ্যাপ্রোচ করে। সো এক্সিয়াল সেট বরাবর যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করে তখন অ্যাক্সিস বরাবর যেই অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলো বিকর্ষিত হয়, রাইট? দেখো এটা অরবিটাল মানে হচ্ছে সেখানে ইলেকট্রন থাকে, সো এটাকে আমরা বলতে পারি নেগেটিভ চার্জযুক্ত কোনো একটা জায়গা। সো এখানে যদি Cn মাইনাস আসে, লিগেন্ড Cn মাইনাস মানে তার মধ্যে ইলেকট্রন আছে, তার মধ্যে কি আছে? ইলেকট্রন আছে। তো তার মধ্যে যদি ইলেকট্রন থাকে, সে কি করবে? এখানে যখন আসবে, এখানে যখন সে অ্যাপ্রোচ করবে তখন আলটিমেটলি সে এইখানে যে অরবিটাল আছে সেই অরবিটালগুলোকে কি করবে? আলটিমেটলি তোমার পুশ করবে, রাইট? অরবিটালগুলোকে আলটিমেটলি পুশ করবে, এই বরাবর এক্সিয়াল বরাবর পুশ করবে। সো এই অরবিটালগুলোকে পুশ করবে এক্সিয়াল, যেহেতু সে অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করতেছে, এক্সিয়াল বরাবর সে পুশ করবে, এখান থেকে যেহেতু অ্যাপ্রোচ করতেছে সো এই এক্সিয়াল বরাবর পুশ করবে। সো এই যে সে এক্সিয়াল যেই তোমার অরবিটালগুলো আছে সেইগুলোকে বিকর্ষণ করতেছে, দ্যাট মিনস অরবিটালগুলোর মধ্যে তো একটা বিকর্ষণ বল থাকেই নর্মালি, এবং অরবিটালগুলোর একটা স্পেশাল শক্তি থাকে, তাদের একটা সার্টিন অ্যামাউন্টের শক্তি থাকে, কারণ তাদের মধ্যে সবসময় বিকর্ষণ বল বিরাজ করে। এই অরবিটালের মধ্যে বিকর্ষণ বল আছে, অর্থাৎ তার আশেপাশে সারাউন্ডিং জায়গা থেকে অরবিটালের মধ্যে একটা শক্তি বিরাজ করে। বাট যখন তুমি এই অরবিটালগুলোকে এক্সিস দিক থেকে তুমি যখন এদেরকে প্রেশার ক্রিয়েট করবা তখন তাদের শক্তি বেড়ে যাবে, কারণ কি? সেখানে বিকর্ষণ বলের মানটা বেড়ে গেছে। তুমি যখন একটা অরবিটালকে ধাক্কা দিবা, বিকর্ষণ করবা, তখন সেই অরবিটালের শক্তি বেড়ে যাবে। আমি যখন এই কলমটাকে যখন ধাক্কা দিব তখন এই কলমটাতে গতিশক্তি বেড়ে যাবে। দ্যাটস ইজি। আমি যখন এটাকে বিকর্ষণ করতেছি তখন এটার আমি শক্তি বাড়ায় দিতেছি। তুমি ধরো একটা চুম্বক রাখো এইদিকে, এটা একটা চুম্বক, এটার সেম পোলটা আর একটা এইদিকে আনো, তো সেম পোল যদি বিকর্ষণ করে আনো, এটাকে যদি না ঝুলায় রাখো, ছেড়ে দাও, তাহলে কি করবে? এটাকে বিকর্ষণ করে অনেক দূরে ফেলাই দিবে। একটা চুম্বক উত্তর মেরু আনলা কাছাকাছি, একটা চুম্বক আর একটা চুম্বককে বিকর্ষণ করে অনেক দূরে সরাই দিল। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিন যখন একটা জিনিস অপর আরেকটা জিনিসকে বিকর্ষণ করতেছে, সে কি করতেছে? ওই যাকে বিকর্ষণ করতেছে তার শক্তিটাকে বাড়ায় দিতেছে। কেন? প্রুফ কি? ভাই শক্তি যদি না বাড়াইতো তাহলে এই চুম্বকের মধ্যে গতিশক্তি কই থেকে আসলো, আর গতিশক্তি সে কিভাবে প্রাপ্ত হইল? দ্যাট মিনস আমরা যখন একটা জিনিস অপর একটা জিনিসকে বিকর্ষণ করে তখন তাদেরকে কি করে? তাদেরকে তোমার তার এনার্জিটাকে বাড়ায় দেয়, এবং তার এনার্জিটাকে বাড়ায় দেয় বলেই চুম্বকটা কি করে? ছিটকে গিয়ে দূরে সরে যায়, তার মধ্যে একটা গতিশক্তি চলে আসে। সো দ্যাট মিনস যখন দেখো ইনিশিয়ালি এখানে যে 5টা যে ডি অরবিটাল আছে তাদের সকলের শক্তি সমান, কারণ কোনো দিক থেকে বৈষম্য নাই, সবার শক্তি কি সমান। কিন্তু একটা টাইমে কি করলো? লিগ্যান্ড অ্যাপ্রোচ করা স্টার্ট করলো। বাট লিগ্যান্ড যখন অ্যাপ্রোচ করা স্টার্ট করলো তখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করা স্টার্ট করলো হচ্ছে তোমার এখানে যে তোমার ধরো যে এটা কি বলে, এখানে যে এক্সিয়াল যে সেটটা আছে সেই এক্সিয়াল সেট বরাবর লিগ্যান্ড অ্যাপ্রোচ করা স্টার্ট করলো। সো দেখা গেল যে এক্সিস বরাবর যে সমস্ত অরবিটালগুলো ছিল তাদের যেই শক্তি, খুব ভালোভাবে চিন্তা করো, এক্সিস বরাবর যেই অরবিটালগুলো ছিল তাদের যেই শক্তি নন এক্সিয়াল যে সেটের যে অরবিটালগুলো ছিল সেই অরবিটালগুলোর শক্তি থেকে বেশি হয়ে গেল। দেখো এখানে চিন্তা করে দেখো, আমি কি বললাম যে বিকর্ষণ করলে তাদের মধ্যে কি আসে? বিকর্ষণ করলে তাদের মধ্যে হচ্ছে তোমার আলটিমেটলি বিকর্ষণ করলে তাদের মধ্যে কি আসে? আলটিমেটলি তোমার শক্তি বেড়ে যায়। সো দেখো ইনিশিয়ালি 3D XY 3D ZX 3D ZY 3D X² - Y² 3D Z² সবার শক্তি সমান ছিল, ডিজেনারেট অরবিটাল বলা হচ্ছিল। বাট যখনই সেখানে লিগ্যান্ড অ্যাপ্রোচ করা স্টার্ট করলো এবং লিগ্যান্ড যার দিকে অ্যাপ্রোচ করা স্টার্ট করবে সেই অরবিটালের শক্তি বেড়ে যাবে। দ্যাট ডাজেন্ট, আমি এখানে এক্সিয়াল পড়াইতেছি মানে এই উদাহরণে এক্সিয়াল পড়াইতেছি, দ্যাট ডাজেন্ট ম্যাটার যে সবসময় সেটা এক্সিয়াল দিক থেকে অ্যাপ্রোচ করবে, সেটা নন এক্সিয়াল সাইড থেকে অ্যাপ্রোচ করতে পারে। নন এক্সিয়াল সাইড থেকে যদি অ্যাপ্রোচ করে তখন নন এক্সিয়াল সেটের যেই তোমার অরবিটালগুলো আছে তাদের শক্তি বেড়ে যাবে। কিন্তু এখানে আমাদের এক্সাম্পলে যেহেতু এক্সিয়াল দিকে এখানে যেহেতু X² - Z² তাদের দিকে যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করতেছে তখন তাদের এই অরবিটালগুলোর শক্তি যেহেতু বেড়ে যাচ্ছে, তো তারা আর DXY DZX কিংবা DZY এর সমান থাকবে না, বরং তাদের শক্তি একটু বেশি হয়ে যাবে। সো আমি যদি এখানে যদি তাদের কি লিখি, আমি যদি এখানে তাদের ফর্মটা লিখি, ফর্মটা হবে এরকম যে 3D XY আর 3D XY 3D ZX আর 3D ZY তাদের শক্তি সমান, তো তারা আলটিমেটলি এভাবে আসে। আর যে X² - Y² আর যে Z² আছে তাদের শক্তি একটু বেড়ে গেছে।
বেড়ে গেছে বলে তারা হচ্ছে এইদিকে চলে আসলো, এটাকে বলা হবে dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে বলা হবে dz স্কোয়ার। দ্যাট মিনস তাদের মধ্যে একটা শক্তির পার্থক্য। দেখো আমরা হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস করার সময় কারো যদি শক্তি একটু বেশি থাকে তাহলে কী করি, তাকে শক্তি একটু বেশি থাকলে তাকে আমরা একটু উপরে লিখি। সো এখানে আমরা একটু উপরে লিখলাম, অর্থাৎ তাদের মধ্যে শক্তির একটা ডিফারেন্স আসলো। আগে শক্তি সমান ছিল, আগে ডিজেনারেট অরবিটাল বলা হচ্ছিল, এখন তাহলে তাদের এই যেই অরবিটালগুলো আছে সেইগুলোকে বলা হয় নন ডিজেনারেট অরবিটাল। এবং নন ডিজেনারেট অরবিটালগুলোর মধ্যে আমরা দেখতেছি যে এখানে এই উদাহরণের মধ্যে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার এদের শক্তিটা বেশি, আর ডি এক্স ওয়াই জেড এক্স জেড জেড ওয়াই নন এক্সাল যে সেট আছে সেটা তাদের শক্তি কম। তো তাদেরকে আমি এরকম অ্যাকচুয়ালি লিখতে পারি স্প্লিট করে, এরকম লিখতে পারি স্প্লিট করে তাদেরকে, যে এটা হচ্ছে ধরো আমাদের 5টা ডিজেনারেট অরবিটাল ছিল আমাদের হাতে, এক্স ওয়াই, তোমার এখানে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন খালি। সো অথবা এটা পরবর্তীতে কী হলো তোমার আলটিমেটলি, অথবা ইনিশিয়াল কন্ডিশনটা এখানে দেখাইতে পারো, ইনিশিয়াল কন্ডিশনটাই দেখাও এখানে, ইনিশিয়াল কন্ডিশনটাই দেখাও এখানে। ধরো ডি অরবিটাল আমার ছিল, আমার এখানে দুইটা ইলেকট্রন ছিল, এখানে একটা, ডিতে তো 6টা ইলেকট্রন ছিল তাই না ইনিশিয়ালি। সো আমার এখানে আমি পাইলাম যেটা, যে এক্স ওয়াই, এটা হচ্ছে ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। তো এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের শক্তি বেশি, সো তাদেরকে উপরে লিখলাম ফর সিম্পলিসিটি পারপাস। সো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা জেড স্কোয়ার, ডি ডি, আর এইগুলো হচ্ছে তোমার ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, dZx। এখন দেখো, যেহেতু এটা শক্তিশালী লিগ্যান্ড অ্যাপ্রোচ করছিল, খুব ভালোভাবে চিন্তা করে দেখো, যেহেতু এটা CN মাইনাস, আমরা এটা 5 নম্বর লেকচার হাইব্রিডাইজেশনে পরে আসি, শক্তিশালী লিগ্যান্ড যদি অ্যাপ্রোচ করে তখন এরা সবাই তোমার আলটিমেটলি কী হয়ে যায়, সবাই আলটিমেটলি জোরবদ্ধ হয়ে যায়। সো শক্তিশালী লিগ্যান্ড যেহেতু অ্যাপ্রোচ করছিল, CN যেহেতু CN মাইনাস যেহেতু অ্যাপ্রোচ করছিল, সো তারা সবাই জোরবদ্ধ হয়ে গেছিলো। জোরবদ্ধ হয়ে আমরা দেখতেছিলাম যে তারা সবাই এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্সের মধ্যে রয়ে গেছিলো। সো আলটিমেটলি ইলেকট্রন সব চলে আসলো এখন এখানে। দ্যাট মিনস দেখো এখানে একটা অরবিটালের স্প্লিটিং ঘটছে, এটাকে বলা হয় অরবিটাল স্প্লিটিং। অরবিটাল স্প্লিটিং মানে অরবিটালগুলো একটা থেকে আর একটা ভেঙে গেছে এরকমটা না, একটার শক্তি আর একটা থেকে বেশি হয়ে গেছে, আগে এক্স্যাক্টলি তাদের সমান ছিল। দ্যাটস ওয়াই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা এরকমভাবে লিখতে পারি। সো দ্যাট মিনস আগের যে ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রনগুলো সমান শক্তিতে ছিল, কিন্তু এখন তাদের মধ্যে এমন একটা ডিফারেন্স আসলো যেখানে একটা হয়ে গেল একটা শক্তি বেশি, তার মানে সেটা উচ্চ শক্তি স্তর, একটা শক্তি কম সেটা হয়ে গেল নিম্ন শক্তি স্তর, একটা উচ্চ শক্তি স্তর আর একটা নিম্ন শক্তি স্তর। সো এখন যখন সূর্যের আলো এসে পড়বে, খুব ভালোভাবে চিন্তা করো, একটার শক্তি বেশি আর একটা শক্তি কি কম। সো এখন যখন সূর্যের আলো এসে এখানে পড়বে, তো সূর্যের আলো এসে যদি এখানে পড়ে তাহলে কি হবে বলো তো দেখি। তাহলে এইখানের যেই ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা, এই যে দেখো সেম কাহিনী চলে আসলো আমাদের সেকেন্ড চ্যাপ্টারে পড়ে আসছিলাম, ইলেকট্রনকে যখন শক্তি দিবা তখন সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে সে গমন করবে। তাইলে এখানে তুমি যদি এই যখন এখানে যখন সূর্যের, তুমি তো একটা জিনিসকে দেখতে গেলে, একটা জিনিসকে যে রঙিন দেখবা, দেখার জন্য তো ভাই ওইখান থেকে আলোটা প্রতিফলিত হয়ে তোমার চোখে আসতে হবে। সো ওইখানে যখন আলো পড়বে তখন সেই আলোক যে শক্তিটা, সেই শক্তিটা পেয়ে এখানের একটা ইলেকট্রন কিংবা দুইটা ইলেকট্রন কিংবা 3টা কিংবা 4টা ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে গমন করতে পারে, কারণ এটা এদের মধ্যে শক্তির ডিফারেন্সটা খুব অল্প। সো আমি যখন এখানে এখানে যখন লাইট ফেলতেছি তখন এখান থেকে হইতে পারে, এখান থেকে একটা ইলেকট্রন তার উচ্চতর শক্তি স্তরে চলে গেছে, এখান থেকে একটা ইলেকট্রন তার, এখান থেকে ধরো যে একটা ইলেকট্রন তার উচ্চতর শক্তি স্তরে চলে গেছে। যখন এখান থেকে একটা ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে চলে যাবে তখন কি করলো, সে শক্তি শোষণ করলো। এই যে শক্তি শোষণ করলো, শোষণ করার কারণে কি সে একটা শোষণ বর্ণালী সৃষ্টি করবে না? অথবা আমরা যে জিনিসটা পড়তেছিলাম যে নর্মালি ইলেকট্রনগুলো উচ্চতর শক্তি স্তরে যায়, তারপরে আবার নিম্নতর শক্তি স্তরে গমন করে, সেকেন্ড চ্যাপ্টারে পড়ে আসছি যে নিম্নতর শক্তি স্তর থেকে যখন উচ্চতর শক্তি স্তরে যায়, আবার যখন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসে তখন সে বাড়তি শক্তিটা সে বর্ণালী আকারে রিলিজ করে, কালার আকারে রিলিজ করে। এইদিকে অ্যাকচুয়ালি কন্ডিশনটা ভিন্ন। নর্মালি যেহেতু আমরা আলুতে দেখতেছি, আলু নর্মালি সরাইতেছি না আমরা, তো দেখা যাচ্ছে কনস্ট্যান্টলি এখানে আমরা ইলেকট্রনটাকে পুশ করতেছি। তো ইলেকট্রনটাকে যখন আমরা পুশ করতেছি, ইলেকট্রনটা যখন উচ্চতর শক্তি স্তরে যাচ্ছে তখন সে একটা শোষণ বর্ণালী সৃষ্টি করতেছে। এখন শোষণ বর্ণালী জিনিসটাকে আমি তোমাকে বলি। শোষণ বর্ণালী জিনিসটা বোঝার জন্য
তোমার আমি একটু ওই কমপ্লিমেন্ট কালারের কনসেপ্টটা তোমাকে আমি বোঝাই, কমপ্লিমেন্ট কালারের কনসেপ্টটা। আচ্ছা, নর্মালি আমাকে বলো, আমরা যে জিনিসটা শোষণ বর্ণালী যেটা পড়ে আসছিলাম, যে একটা পরমাণুতে নর্মালি আমরা যদি নিম্নতর শক্তি স্তর থেকে একটা ইলেকট্রনকে একটা ইলেকট্রনকে উচ্চতর শক্তি স্তরে পাঠাই, তখন কিন্তু একটা বর্ণালী সৃষ্টি হয়। যদি সেটা আমরা দেখি না, বাট সেই বর্ণালীটা অনেক সময় কালো হয়, সেই কারণে আমরা দেখতে পারি না। সেটা কি হয়? কালো হয়, সেই কারণে আমরা দেখতে পাই না। বাট শক্তি দেখো, নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যখন একটা ইলেকট্রন যায়, আমরা বলি যে উচ্চতর শক্তি স্তর থেকে যখন নিম্নতর শক্তি স্তরে ব্যাক করে, তখন বাড়তি শক্তিটাকে সে রিলিজ করে বর্ণালী আকারে বা কালার আকারে রিলিজ করে। বাট অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন যখন নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যায়, তখনও যে সে শক্তিটা শোষণ করলো, সে তার আশেপাশ থেকে যে শক্তিটাকে শোষণ করে নিল, এই কারণেও তার মধ্যে একটা শোষণ বর্ণালীর সৃষ্টি হয়। এটা নর্মালি আমরা পরমাণুগুলোর ক্ষেত্রে দেখতে পারতেছিলাম না ইজিলি, বাট এইটার ক্ষেত্রে কনসেপ্টটা আরও ক্লিয়ারলি দেখতে পারবো কীভাবে আমি তোমাকে জিনিসটা বোঝাই। দ্যাট মিনস যে আমার যখন ইলেকট্রন যখন নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যাবে, একটা কিছুকে শোষণ করে যাবে শক্তিটাকে, তো ওই শোষণকৃত শক্তিটা ওই জায়গায় তখন আর থাকবে না, ওই শক্তিটা ইলেকট্রনের মধ্যে চলে যাবে। এখানে শক্তির ঘাটতির কারণে একটা বর্ণালী সৃষ্টি হবে বা একটা কালার সৃষ্টি হবে। সেই জিনিসটা আমি তোমাকে দেখাইতেছি কমপ্লিমেন্ট কালারের কনসেপ্ট দিয়ে। ধরো আমি এখানে সার্চ দিলাম কমপ্লিমেন্টারি কালার। ওকে, সো এই কমপ্লিমেন্টারি কালারের কনসেপ্টটা একটু ভালোভাবে দেখো। কমপ্লিমেন্টারি কালারের কনসেপ্টটা কি? এই যে দেখো, আচ্ছা তোমরা জানো যে কমপ্লিমেন্ট কালার যে কনসেপ্ট আছে, সেই কমপ্লিমেন্ট কালারের কনসেপ্টটা তোমাদের জানা উচিত। এবং তোমরা জানো আমরা নর্মালি যে সাদা যে আলোটা ইউজ করি, সেই সাদা আলোটা হচ্ছে তোমার আলটিমেটলি তোমার 7টা রঙের সমষ্টি। এটা বিজ্ঞানী নিউটন আবিষ্কার করছিলেন, যে ওনার যে প্রিজম আছে, সেই প্রিজমের মধ্য দিয়ে উনি আলো পাঠাইছিলেন। আমরা নর্মালি যে সাদা আলোটা ইউজ করি, আমাদের লাইটের যে সাদা আলোটা, উনি প্রিজমে ফেলার পর দেখছেন প্রিজমটা থেকে ওই 7টা আলো বের হয়েছে। তো রংধনুর মতো 7টা, বেগুনি, নীল, ওইরকম বেনিয়া সহ কলা 7টা কালার হয়েছিল। সো দ্যাট মিনস সাদা আলো হচ্ছে 7টা কালারের সমষ্টি। অর্থাৎ তুমি যদি আজকে তুমি রং পেন্সিল কয়েকটা কিনে আনো, রং পেন্সিল কিনে আনার পরে যদি তুমি বেনিয়া সহকলার মতো প্রথমে বেগুনি কালার, তারপরে নীল কালার, তারপরে হচ্ছে তোমার সবুজ কালার, হলুদ কালার, কমলা কালার, লাল কালার, সবগুলো একটার উপর একটা দিতে থাকো, শেষ মুহূর্তে গিয়ে তুমি হোয়াইট কালার পাবা, সাদা কালার পাবা। এটাই ছিল নিউটনের একটা আবিষ্কার কালার সম্পর্কে, যে আমরা নর্মালি যেটাকে সাদা কালার দেখতেছি, এটা অ্যাকচুয়ালি সাদা না। এই যে তোমার পাতাগুলো তোমার খাতার মধ্যে লিখতেছো, সেই পাতাগুলোকে সাদা দেখতেছো, সেটা সাদা না, সেখানে 7টা কালার এক্সিস্ট করতেছে। অ্যাকচুয়ালি 7টা কালারও এক্সিস্ট না করতে পারে, অন্যভাবে হতে পারে। সো নিউটন যখন আবিষ্কার করছেন ইনিশিয়ালি, তখন সেই কনসেপ্টটাই ছিল যে একটা সাদা যে কালারটা আছে বা গ্রে বা হোয়াইট যে কালারটা আছে, সেই গ্রে বা হোয়াইট কালারটা হচ্ছে আলটিমেটলি তোমার 7টা কালারের সমষ্টি। বাট পরবর্তীতে দেখা গেল এই যেই 2টা কালারকে মিক্স করে যে আমরা হোয়াইট কালারটা যেটা পাই, সেই হোয়াইট কালারটা এক্স্যাক্টলি আমরা 7টা কালারকে মিক্স করে আমরা যে হোয়াইট কালারটা পাই, সেটা শুধুমাত্র 7টা কালার না করেও কখনো কখনো 2টা কালারকে মিক্স করলেও সেই সাদা কালারটা পাওয়া যায়। অর্থাৎ তুমি বাসায় এক্সপেরিমেন্ট করবা, আজকে রং পেন্সিল কিনে এনে তুমি গ্রিন কালার আর রেড কালার, একবার প্রথমে গ্রিন করবা, তার উপরে রেড কালার করবা, অথবা প্রথমে রেড দিবা, তার উপরে গ্রিন কালার করবা। সো প্রথমে যদি তুমি রেড দাও, তার উপরে গ্রিন দাও, দেখবা যে সাদা হয়ে গেছে। আবার প্রথমে যদি রেড দাও, প্রথমে যদি গ্রিন দাও, তারপরে রেড দাও, কালার মানে দাও, তখন দেখবা যে সাদা হয়ে গেছে কালার, বা গ্রে বা সাদা টাইপের কোনো একটা কালার হয়েছে। দ্যাট মিনস এদেরকে বলা হয়, এই জোড়াটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কালার। যে কখনো কখনো 7টা কালার লাগে না, শুধুমাত্র 2টা কালারকেই অ্যাড করে আমরা একটা সাদা কালার তৈরি করতে পারি, অর্থাৎ সাদা রংটা তৈরি করতে পারি। সেই 2টাকে বলা হয় কমপ্লিমেন্টারি কালার। এবং ওই সাদা রংটা থেকে যদি আমি যে কোনো একটা রঙকে সরাই নিই, তখন আমি অপর রংটা পাবো। যেমন ধরো যে গ্রিন আর রেডকে মিলাই আমি সাদা রং পাইছি। এখন গ্রিন আর রেড থেকে যদি আমি রেডটাকে মুছে দিই, ফর এক্সাম্পল আমি গ্রিন আর রেডটার মধ্যে যদি রেডটাকে মুছে দিই, তখন আলটিমেটলি আমি গ্রিন কালারটা পাবো, কমপ্লিমেন্টারি কালারটা পাবো। কারণ কি? কারণ সাদা কালার 2টা কমপ্লিমেন্টারি কালারের সমষ্টি। গ্রিন, রেড, অথবা ব্লু, অরেঞ্জ, অথবা পার্পল, ইয়েলো, অথবা এখানে দেওয়া আছে, এখানে তোমার ওই এরকম একটা হুইল দেওয়া আছে, সেই হুইলতে দিয়ে থেকে তুমি আইডেন্টিফাই করতে পারবা কোন কালারটার কমপ্লিমেন্টারি কালার কোনটা। সো দ্যাট মিনস আমি যদি সেইখানে কালারের মধ্যে ধরো যে আমি পার্পল দিলাম, তারপরে ইয়েলো দিলাম, সাদা হয়ে গেল।
দ্যাট মিন্স আমি যদি কোনো একটা জায়গা থেকে ইয়েলো কালারটাকে সরায় নিই তাহলে আমি পার্পল কালারটা পাবো। আমি যদি কোনো একটা জায়গা থেকে অরেঞ্জ কালারটাকে, সাদা একটা জায়গা থেকে অরেঞ্জ কালারটাকে সরাই নিই তাহলে আমি ব্লু কালার পাবো। আমি যদি কোনো একটা সাদা জায়গা থেকে গ্রিন কালারটাকে সরাই নিই তাহলে আমি রেড কালার পাবো। দ্যাট মিন্স একটু জিনিস খুব ভালোভাবে চিন্তা করে দেখো, আমাদের যেই দৃশ্যমান, আমরা তো একটা জিনিস দেখি মানে দৃশ্যমান বর্ণালীটা আমরা দেখতে পারি, দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যটা দেখতে পারি। দ্যাট মিন্স এই দৃশ্যমান আলোর একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, তোমরা মনে আছে কিনা, 380 থেকে 380 থেকে মোস্ট প্রবাবলি 780 ন্যানোমিটারের মধ্যে, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, মাথায় এত কিছু থাকে না, 380 থেকে 780 ন্যানোমিটার মোস্ট প্রবাবলি এটাই হবে। সো এখন ধরো এই গ্রিন, ইয়েলো কিংবা অরেঞ্জ, রেড কিংবা পার্পেল, এই কালারগুলো ডিফারেন্স হওয়ার কারণ কি, তাদের যেই তরঙ্গটা আসছে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের ডিফারেন্স, তাদের তরঙ্গ দৈর্ঘ্যের ডিফারেন্স। সেকেন্ড চ্যাপ্টারে পড়ে আসছি, সেকেন্ড চ্যাপ্টারে যাও। সেকেন্ড চ্যাপ্টারে যখন বর্ণালী পড়াইছি তখন পড়াইছি যে এই যে একটা কালার গ্রিন, একটা কালার, একটা আলো, আমি আলো বলি, আমি এখানে কালার বলতেছি না, একটা আলো আলোক রশ্মি, একটা আলোক রশ্মি গ্রিন, আর একটা আলোক রশ্মি লাল, আর একটা আলোক রশ্মি পার্পেল। এটা কেন হয়? কারণ ওইখানে যে তরঙ্গটা আছে, আলো তো এক প্রকার তরঙ্গ, এখানে যে তরঙ্গটা আছে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের ডিফারেন্স হয়। যেমন 380 থেকে 395 না কত পর্যন্ত থাকলে সেটাকে আমরা বলি একটা কালার, 450 থেকে 500 পর্যন্ত ন্যানোমিটার পর্যন্ত থাকে সেটা একটা ডিফারেন্ট কালার। এই জিনিসগুলো আমরা পড়ে আসছি, তাদের তরঙ্গ দৈর্ঘ্যের ডিফারেন্স। আচ্ছা, সো এই যে বিভিন্ন কালারগুলোর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আছে, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আছে মানে বিভিন্ন ফ্রিকোয়েন্সি আছে, বিভিন্ন ফ্রিকোয়েন্সি আছে মানে ফ্রিকোয়েন্সি মানে বিভিন্ন কম্পাঙ্ক আছে, এবং আমরা ওই যে কালারগুলো আছে সেই প্রত্যেকটা কালারের একটা শক্তি নির্ণয় করতে পারি। অর্থাৎ আমরা জানি যে আমাদের চোখে যে আলোক রশ্মিটা আসতেছে সেই আলোক রশ্মিটা হচ্ছে তোমার, সেই আলোক রশ্মিটা যেটা আসতেছে, ধরো লাল আলোক রশ্মি আসতেছে, দ্যাট মিনস আমরা প্লাঙ্কের কনস্ট্যান্ট দিব, আর ওই লাল আলোক রশ্মির কম্পাঙ্ক দিব বা ফ্রিকোয়েন্সি দিব, সেই লাল আলোক রশ্মির ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা সেই শক্তিটাকে বের করতে পারবো যে একটা লাল আলোর শক্তি কত, এবং লাল আলোর শক্তি যত, সবুজ আলোর শক্তি কিন্তু তত না। সবুজ আলোর শক্তি হচ্ছে ডিফারেন্ট, কারণ সবুজ যে আলোটা আছে সেই সবুজ আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা ডিফারেন্ট, সবুজ আলোর যে ফ্রিকোয়েন্সি সেটা ডিফারেন্ট। সো ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হওয়ার কারণে এখানে আলটিমেটলি সেম কনস্ট্যান্টের সাথে ডিফারেন্ট জিনিসকে গুণ করার কারণে সবুজ আলোর যে শক্তি হবে, লাল আলোর শক্তি সেটা ভিন্ন হবে। অর্থাৎ এইখানে যে প্রত্যেকটা কালার আছে, প্রত্যেকটা কালারের যে আলো আছে, প্রত্যেকটা কালারের আলো, কারণ তুমি যেটাকে কালারফুল দেখতেছো অ্যাকচুয়ালি তুমি বস্তুটা কালারফুল না, তুমি ওই কালারফুল আলোটা দেখতেছো, তোমার চোখে কিন্তু একটা বস্তু থেকে আলোটা প্রতিফলিত হয়ে পড়তেছে। দ্যাট মিনস তুমি এক্স্যাক্টলি যেই জিনিসটা দেখতেছো কালারফুল আলোটা, এদের প্রত্যেকটা আলোর বিভিন্ন ধরনের শক্তি আছে। সো ইনিশিয়ালি আমাদের সূর্য থেকে আলো আসলো, খুব ভালোভাবে চিন্তা করো, ইনিশিয়ালি আমাদের সূর্য থেকে আলো আসলো এবং সূর্যের আলোতে 7টা রঙই থাকে। সূর্যের আলোতে কয়টা রং থাকে? 7টা রং থাকে। এখন ধরো আমাদের এইখানে 2টা ডিজেনারেট অরবিটাল আমরা পাইছি, ডিজেনারেট অরবিটাল, যেখান থেকে আমরা একটা অরবিটাল এরকম আর একটা অরবিটাল এরকম, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে নিম্ন শক্তি স্তরের ইলেকট্রনগুলো, আর এখানে তোমার ডিজেনারেট অরবিটাল পাইলাম, এটা হচ্ছে DXY, এটা হচ্ছে DZX, এটা হচ্ছে DZX বা ZY, এটা হচ্ছে DX² - Y², এটা হচ্ছে তোমার DZ²। এদেরকে আরেকটা নাম দেওয়া হয় অবশ্য, সেটা হচ্ছে তোমার এক্সিয়াল অরবিটাল ত্রয়কে T2Z বলা হয়, এটাকে বলা হয় T2Z, এটাকে বলা হয় ইজি অরবিটাল সেট, এটাকে বলা হয় নিচেরটাকে বলা হয় T2Z অরবিটাল সেট, নন এক্সিয়ালগুলোকে, আর উপরটাকে বলা হয় এক্সিয়াল সেট বা ইজি। সো এখন এখানে সূর্যের আলো পড়লো মানে 7টা কালারই পড়লো, 7টা কালারের মধ্যে 7টা কালারের যে আলো পড়লো সেই 7টা কালারের আলোর মধ্যে 7 ধরনের শক্তি আছে। এখন ধরো এই ইলেকট্রনটাকে যদি এখানের এই ইলেকট্রনটাকে যদি তার এই উচ্চতর শক্তি স্তরে আমি গমন করাইতে চাই, এখানের এই ইলেকট্রনটাকে যদি উচ্চতর শক্তি স্তরে গমন করাইতে চাই তাহলে আমার ধরো যে 10 এনার্জি লাগবে, ফর এক্সাম্পল 10 এনার্জি লাগবে। এখন আমার সূর্যের আলোর যে 7টা আলো পড়লো, সূর্যের আলো সাদা পড়ছে কিন্তু সাদার মধ্যে 7টা কালার থাকে, তাহলে 7টা আলো যে পড়লো, 7টা আলোর মধ্যে 7 ধরনের শক্তি আছে, কোনোটাতে 15 আছে, কোনোটাতে 10 আছে, কোনোটাতে 20 আছে, কোনোটাতে 30 আছে, কোনোটাতে 100 আছে, কোনোটাতে 150 আছে, কোনোটাতে 5 আছে। সো এক একটার এক এক ধরনের শক্তি আছে, এবং আমার এখানে ইলেকট্রনগুলো এই উপরে নিতে গেলে আমার 10 এনার্জি লাগবে। আমি ধরে নিলাম যে ধরো এই লাল আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের থেকে যে আমরা এনার্জিটা পাই সেটার ফ্রিকোয়েন্সি থেকে, সেটার মান হচ্ছে 10।
অর্থাৎ তখন এই 10 সবগুলা পড়ছে, বাট যেই শক্তিটা 10, সেই 10 এনার্জিটাই পারবে, বা 10 থেকে বেশি যে এনার্জিটা, 10 থেকে বেশি যে এনার্জিগুলো, সেগুলাই পারবে এই ইলেকট্রনটাকে এই উচ্চতর শক্তি স্তর পর্যন্ত নিয়ে যেতে। একটা ইলেকট্রনকে আমরা একটু আগে দেখাচ্ছিলাম, ইলেকট্রনটা শিফট হয়েছে এখান থেকে ইলেকট্রনটা মুছে দিই, এই ইলেকট্রনটা নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে গেছে। কিন্তু এই ইলেকট্রনটা নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে গেছে কিসের জন্যে? লাল আলোর যে শক্তিটা ছিল 10, সেই শক্তিটা এখানে এই ইলেকট্রনটা শোষণ করছে, শোষণ করার পরে সে উচ্চতর শক্তি স্তরে গেছে। দ্যাট মিন্স এখানে যে লাল আলোর যে শক্তিটা ছিল, সেই শক্তিটা সে আলটিমেটলি কী করে ফেললো? শোষণ করে ফেললো। দ্যাট মিন্স একটা জায়গা থেকে অনেকগুলো কালার ছিল, সেখান থেকে লাল কালারটাকে সরাই দিল, 7টা কালার। মাথায় রাখো, এই 7টা কালার থেকে যদি লাল কালারকে সরাই দাও, তার কমপ্লিমেন্টারি কালারটা আসবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে তোমার লাল আলোর শক্তিটা তো শোষিত হয়ে গেছে, তাই লাল আলোর শক্তিটা শোষিত হয়ে গেছে। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিন্স যে লাল আলোটা নাই। দ্যাট মিন্স তুমি এখানে 7টা কালার নাও, 7টা কালার নেওয়ার পরে যদি লালটাকে মুছে দাও, তাহলে তার কমপ্লিমেন্টারি কালারটা দেখবা যে এখানে ভাসতেছে। কারণ আমি আগেই বলছি, তুমি একটা কাজ করতে পারো, 7টা কালারকে দিতে পারো একসাথে সুন্দর করে। 7টা কালারকে দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা কালার তুলে নিলে, যে কালারটা তুলে নিছো তার কমপ্লিমেন্টারি কালারটা আসবে। অর্থাৎ এটা ম্যাথমেটিক্সের মতো। দেখো, এই দুইটা মিলে, রেড আর গ্রিন, এই দুইটা কালার মিলে সাদা কালার ফর্ম করে। আবার 7 জন মিলে সাদা কালার ফর্ম করে। তার মানে এরকম যদি একটা সমীকরণ সাজাও, 7 জন মিলে সাদা কালার ফর্ম করে, তার মানে রেড কালারটা সরায় নিলে, আবার দেখো রেড কালার আর গ্রিন কালার দুইটা মিলে সাদা ফর্ম করে। তার মানে আমি যদি এই দুইটার সাদাটা থেকে রেডটাকে সরায় নিই, তাহলে গ্রিন আসে। আবার আমি যদি এই 7টার যেই কালারের যে সাদা আছে, সেইখান থেকে যদি রেডটাকে সরায় নিই, দুইটাই যেহেতু সাদা দিচ্ছিল, সমীকরণের ডান পাশে যেহেতু সাদাই ছিল, সেহেতু বাকি যে কালারগুলো আছে সবগুলোর মিক্সচার আলটিমেটলি গ্রিনই হবে। অর্থাৎ মেইন কথা হচ্ছে, তুমি যদি এখান থেকে কোনো একটা কালারকে সরায় নাও, তার কমপ্লিমেন্টারি যে কালার আছে, তার সম্পূরক যে কালার আছে, সেই সম্পূরক কালারটা পাওয়া যাবে। দ্যাট মিন্স এখানে একটা ইলেকট্রন লাল আলো শোষণ করে উচ্চতর শক্তি স্তরে গেছে, লাল আলোর শক্তিটাকে শোষণ করছে, তার মানে লাল আলোটাকে নিঃশেষ করে দিচ্ছে। কারণ লাল আলো থেকে যদি শক্তি নেও, সেখানে শক্তি তো জেনারেট হবে না, বরং শক্তিটা বিনিময় হবে, শক্তিটা রূপান্তরিত হবে। লাল আলোর যে শক্তিটা ছিল, সেই আলোর শক্তিটা ইলেকট্রন শোষণ করে উচ্চতর শক্তি স্তরে গেছে। দ্যাট মিনস সেই শক্তি এখন আর লাল আলোর মধ্যে নাই, লাল আলো আর পৃথিবীতে এক্সিস্ট করতেছে না। এখন কি এক্সিস্ট করতেছে? এখন এক্সিস্ট করতেছে হচ্ছে তোমার ইলেকট্রনের ভিতরের শক্তিটা। কিন্তু লাল আলোটা যদি এক্সিস্ট না করে, কোনো একটা জায়গা থেকে যদি লাল আলোটাকে সরাইয়া দাও, এখানে তো সাদা আলো পড়ছিল, লাল আলোটাকে যদি সরাইয়া দাও, তখন তার কমপ্লিমেন্টারি কালার গ্রিনটা পাবা। আবার যদি এরকমটা হয় যে তোমার এখানে যেই ইলেকট্রনের তাদের যে স্প্লিটিং এনার্জি, সেই স্প্লিটিং এনার্জি অর্থাৎ তাদের যে শক্তির পার্থক্য, সেই শক্তির পার্থক্যটা পার্পেল বা ব্লু, অন্য যে কোনো একটা অরেঞ্জের সাথে মিল। অর্থাৎ অরেঞ্জ কালারটাকে শোষণ করে যদি একটা ইলেকট্রন উপরের শক্তি স্তরে যায় বা উপরের শক্তি স্তরে যাওয়ার যোগ্যতা অর্জন করে, তখন তার কমপ্লিমেন্টারি কালার ব্লু তুমি বস্তুটাকে দেখতে পারবা। দেখা যায় বিভিন্ন অবস্থান্তর ধাতুতে এদের যে স্প্লিটিং এনার্জি, সেই স্প্লিটিং এনার্জি বা এনার্জির যে ডিফারেন্স, সেই এনার্জির ডিফারেন্স বিভিন্ন হয়, এবং বিভিন্ন কালার তারা শোষণ করে, ইলেকট্রনগুলো উচ্চতর শক্তি স্তরে যায়। আলটিমেটলি তারা যে শোষণ বর্ণালীগুলো সৃষ্টি করে, সেটাও বিভিন্ন কালারের হয়। এই জন্য আমরা বিভিন্ন সাবস্টেন্সকে কালারফুল দেখি। দ্যাটস আমরা বিভিন্ন সাবস্টেন্সকে কী দেখি? কালারফুল দেখি। তুমি আজকে তোমার আশেপাশে যত কিছু কালারফুল দেখতেছো, সেগুলো কি তোমার আলটিমেটলি সেখানে সামহাউ অবস্থান্তর ধাতু বা অবস্থান্তর মৌলের কোনো কিছু জড়িত আছে। এবার তো বুঝতে পারছো, তাহলে এটাই হচ্ছে আমাদের অবস্থান্তর ধাতু। এই কারণে তোমার কি করে? রঙিন যৌগ গঠন করে। এখন এখানে একটা কথা অবশ্যই বলে নেওয়া উচিত আমার, যে এইটা অ্যাকচুয়ালি Fe(CN6) যে শিপ, সেটা হচ্ছে তোমার অক্টাহেড্রাল শিপ। তুমি যদি সংকরায়ন করো, তাদের sp3d2 না কি সংকরায়ন আসে, করে দেখো, যেহেতু এটা আগে পড়ানো হয়েছে, তুমি দেখবা যে সেটা আলটিমেটলি তোমার যে সংকরায়নটা আসবে, সেই সংকরায়নের মাধ্যমে তুমি যা পাবা, সেটা থেকে অক্টাহেড্রাল শেপ আসে। অর্থাৎ এখানের লিগেন্ডগুলো অ্যাপ্রোচ করে, লিগেন্ডগুলার যে অ্যাপ্রোচটা, সেই লিগেন্ডগুলার অ্যাপ্রোচটা হয় এক্সিয়াল দিক থেকে। তো দ্যাটস ওয়াই দেখা যায় যে এই এক্সিয়াল সেটগুলোর যেই অরবিটাল আছে, তাদের বেড়ে যায়, শক্তি বেড়ে যায়। কিন্তু এটা যে সবসময় যে তাদের শক্তি বাড়বে, ব্যাপারটা এরকম না। এদের শক্তি বাইরে যেতে পারে কখন? যদি নন এক্সিয়াল সাইড থেকে লিগেন্ডগুলো অ্যাপ্রোচ করে, এবং সেই অ্যাপ্রোচটা হয় হচ্ছে টেট্রাহেড্রাল শেপে। যখন sp3 সংকরায়ন ঘটে বা টেট্রাহেড্রাল শেপ হয়, তখন লিগেন্ডগুলো অ্যাপ্রোচ করে হচ্ছে তোমার এক্সিয়াল সাইড থেকে। সো এক্সিয়াল সাইড থেকে অ্যাপ্রোচ করার কারণে নন এক্সিয়াল সাইড থেকে অ্যাপ্রোচ করার কারণে দেখা যায় যে নন এক্সিয়াল সাইডের বেশি হয়ে যায়, আর এক্সিয়াল যেই অরবিটালগুলো আছে, তাদের শক্তি কম হয়ে যায়। অর্থাৎ ব্যাপারটা বিভিন্ন রকম হইতে পারে।
তার উপরে আরও একটা জিনিস আমরা পড়ছিলাম যখন আমরা 5 নম্বর লেকচার পড়াই সংকরণের হাইব্রিডাইজেশনে, তো 5 নম্বর লেকচার আমরা বলতেছিলাম যে এখানে এই যে ইলেকট্রনগুলো সেগুলো কি একসাথে জোড়বদ্ধ হবে কিনা সেটা ডিপেন্ড করবে, জোড়বদ্ধ হবে কিনা সেটা ডিপেন্ড করবে যে ওই যে লিগেন্ডটা আসতেছে সেটা কি শক্তিশালী নাকি দুর্বল। প্লিজ সংকরণের 5 নম্বর লেকচারটা দেখে আসো, সেটা কি তোমার সবল নাকি দুর্বল সেটার উপর ডিপেন্ড করবে। অনেক সময় আছে দুর্বল লিগেন্ড আসে, যেমন পানি যদি আসে তাহলে সবগুলা ইলেকট্রন একসাথে জোড়বদ্ধ অবস্থায় থাকে না। দ্যাট মিনস অনেক সময় স্প্লিটিংটা সেম, বাট অনেক সময় যদি Fe এর জায়গা যদি এখানে Cn না এসে যদি H2O আসতো, তখন দেখা যেত যে তাদের ইলেকট্রনগুলোর মধ্যে আলটিমেটলি ইলেকট্রনগুলোর মধ্যে আলটিমেটলি সবাই জোড়বদ্ধ হইতো না, কারণ এখানে যদি H2 আসে, H2 হচ্ছে দুর্বল লিগেন্ড, তো দুর্বল লিগেন্ডের কারণে তারা আলটিমেটলি দুর্বল লিগেন্ডের ইলেকট্রনগুলো দুর্বলভাবে থাকে, সো আলটিমেটলি তারা একসাথে হয় না, সম্ভাব্য জোড় অবস্থায় যায় না। সো দেখা যাচ্ছে তারা যেরকমভাবে ছিল সেরকমভাবেই থেকে যায়। দেখো এখানে আলটিমেটলি আমরা যখন স্প্লিটিং হবে Fe2+ থেকে H2, তখন আমরা যেই সেটটা পাবো সেই সেটটা হচ্ছে তোমার এরকম হবে, আমাদের যে ইলেকট্রনগুলো যেভাবে ছিল সেভাবেই থাকবে এবং এই ইলেকট্রনগুলোর মধ্যে আসা যাওয়া হবে। আচ্ছা, এখন আমি তোমাকে একটা কথা বলি, এটা গেল, তার মানে আমরা বুঝলাম। আচ্ছা, এখন তোমাদের একটা খুব সুন্দর একটা কোশ্চেন আছে, যদি কেউ আমার সংকরণের লেকচার খুব ভালোভাবে দেখে আসো তাহলে তোমরা বলতে পারবে যে ভাই আপনি সংকলনের 5 নম্বর লেকচারটা নিচ্ছেন পুরাটাই জটিল যৌগ কিভাবে গঠিত হয় বা জটিল আয়নগুলো কিভাবে যৌগ গঠন করে, কিন্তু সেখানে আমরা সবসময় দেখছি লিগেন্ড অ্যাপ্রোচ করার আগে অরবিটালগুলো কিন্তু সংকরিত হয়ে যায়, এবং লিগেন্ডগুলো অ্যাপ্রোচ করে সংকরিত অরবিটালে, কখনো ডি অরবিটালে না। লিগেন্ডগুলো অ্যাপ্রোচ করে সংকরিত অরবিটালে, ডি অরবিটালে তো না। দ্যাট মিনস আপনি ডি অরবিটালে স্প্লিটিং দেখাইলেন কেন, যে ডি অরবিটাল স্প্লিটিং হচ্ছে, এই ডি অরবিটাল তো থাকেই না 3D, এটা তো সংকর অরবিটাল হয়ে যায়। এবং দেখো এখানে হচ্ছে মেইন জিনিস যে আমরা যে হাইব্রিডাইজেশনের ফার্স্ট লেকচারে বা সংকরায়নের প্রথম লেকচারে আমি তোমাদেরকে অনেক বুঝাইছি কেন সংকরায়নটার দরকার ছিল। আগের যে লুইস স্ট্রাকচার ছিল বা আগের যেই কনসেপ্টগুলো ছিল সেই কনসেপ্টগুলো থেকে আস্তে আস্তে আমাদের বের হয়ে আসতে হয়েছে, কারণ কিছু সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতা থেকে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে সংকরায়ন হচ্ছে এমন একটা জিনিস যেটা সব কিছু সলভ দিচ্ছে, বাট পরবর্তীতে দেখা গেল সংকরায়ন দিয়েও অনেক কিছু সলভ দেওয়া যায় না। দ্যাটস ওয়াই এই থিওরিটার আবির্ভাব হইল যে সংকরায়ন দিয়ে যদি এই ব্যাখ্যাটা আমি দিতে যাই যে লিগ্যান্ড অ্যাপ্রোচ করতেছে, এখানে তোমার আলটিমেটলি লিগ্যান্ড অ্যাপ্রোচের কারণে এখানে তোমার ওই যৌগ গঠিত হচ্ছে, তখন কিন্তু এই স্প্লিটিং কনসেপ্টটা, এই যে এনার্জির ডিফারেন্স যে হয়ে যায়, এই কনসেপ্টটা যদি এখানে না অ্যাপ্লাই করি তখন কিন্তু এদের রঙিন যে বর্ণময়তা সেটার ব্যাখ্যাটা দেওয়া যায় না। সো দ্যাটস ওয়াই পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানী এই ক্রিস্টাল ফিল্ড থিওরি নামে এই থিওরিটা আনছেন, যে ক্রিস্টাল ফিল্ড থিওরিতে এটা হয়। কিন্তু ক্রিস্টাল ফিল্ড থিওরি একদিকে তোমার এটা রঙিন বর্ণময়তার ব্যাখ্যা দিতে পারতেছিল, আরেকদিকে এটার যে সংকরিত অবস্থার যে কনসেপ্টটা, সংকরিত অবস্থার যে প্রেক্ষিতটা সেটা আবার ব্যাখ্যা দেওয়া যাচ্ছিল না। অর্থাৎ এখন পর্যন্ত তারপরে এই ক্রিস্টাল ফিল্ড থিওরির জন্য যেহেতু এখানে একটু প্রবলেম হচ্ছে, তারপরে আসলে লিগ্যান্ড ফিল্ড থিওরি, ইভেন তারপরেও সবগুলোকে একসাথে করে মলিকুলার অরবিটাল থিওরি আসলো, যেটা হচ্ছে লাস্ট থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি বা MOT, সেটা তোমাদের নাই এখন, তোমাদের সিলেবাসে আরও হায়ার লেকচারে পড়ানো হয়। বাট আমি যতটুকু বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখনও কেমিস্ট্রির একেবারে মেইন বেসিকে যাইতে পারি নাই। দ্যাটস ওয়াই তুমি কেমিস্ট্রি পড়তেছো আর তোমার কাছে মনে হচ্ছে এটা পড়তেছি ওইটা ব্যতিক্রম, এটা পড়তেছি ওইটা ব্যতিক্রম। সেটার কারণ হচ্ছে আমরা এখনও একেবারে কোর পর্যন্ত যাইতে পারিনি। আমরা মাত্র ধরতে পারো যে একটা সমুদ্র, সেই সমুদ্রটা ধরো যে কোনো একটা আবরণে আবৃত আছে, আমরা জাস্ট ওই আবরণটার মধ্যে মাত্র স্ক্র্যাচ দিতেছি, আমাদের নলেজ হচ্ছে ঠিক এতটুকু, ঠিক আছে। সো তুমি যত বেশি পড়বা, যত বেশি জানবা, তোমার কাছে মনে হবে আসলে আমরা যতটুকু জানতে পারছি এখন পর্যন্ত অনেকটা কম জানতে পারছি। সো দেখো এই যে ক্রিস্টাল ফিল্ড থিওরি, এটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড থিওরি, এতক্ষণ তোমাদেরকে যেটা পড়াইলাম। সো এই ক্রিস্টাল ফিল্ড থিওরি যেটা আছে, সেই ক্রিস্টাল ফিল্ড থিওরিটা আলটিমেটলি পরবর্তীতে আরও আপডেটেড হয়েছে লিগ্যান্ড ফিল্ড থিওরি, ইভেন পরবর্তীতে মোস্ট প্রবাবলি মলিকুলার অরবিটাল থিওরির মধ্যেও সেটা আসছে, যে সেখানে মলিকুলার অরবিটাল থিওরিতে কি আসছে, যে সেখানে ইলেকট্রন বিন্যাস, অনুরূপ ইলেকট্রন বিন্যাস করা যায় এবং তাদের যে স্প্লিটিং যেই এনার্জি, যেই অরবিটালের যেই মলিকুলার অরবিটালগুলোর যেই স্প্লিটিং এনার্জি হয়, সেই স্প্লিটিং এনার্জিটাও ক্যালকুলেট করা যায়। সো সেইখান থেকে অনেক কিছু ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়েছে, বাট এটা খুব বেশি জটিল, দ্যাটস তোমাদের বইয়ের নাই। আচ্ছা, তাহলে আমরা খুব একটা পড়লাম যে অবস্থান্তর ধাতু। এখন আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি যে ভাইয়া কেন আমরা ওই স্ক্যান্ডিনিয়াম বা জিঙ্ককে কেন আমরা বলতেছিলাম না যে এদেরকে অবস্থান্তর ধাতুর গ্রুপ থেকে বাদ দেওয়া হয়েছে, এদেরকে অবস্থান্তর ধাতুতে রাখা হয় না? সেটার কজ হচ্ছে যে তুমি যদি এদিকে জিঙ্ককে রাখো, ধরো যে Zn2+কে রাখলা, ঠিক আছে, Zn2+ অথবা স্ক্যান্ডিনিয়ামকে রাখলাম, আমি এখানে Zn2+কে রাখি। Zn2+-এর যে ডি অরবিটাল ছিল, সেই ডি অরবিটালের ইলেকট্রনগুলো কী ছিল, আলটিমেটলি ইলেকট্রনের সম্পূর্ণরূপে পূর্ণ ছিল। সো এখন ধরো তুমি তাদের স্প্লিটিং ঘটাইলা,
তুমি তাদের স্প্লিটিং ঘটাইলে, ধরো ফর এক্সাম্পল এইটাই উপরে গেল dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর dz স্কোয়ার, আর নিচে আসলে হচ্ছে তোমার dxy dyz dzx। সো এখানে ইলেকট্রন আছে, সব জায়গায় কি ইলেকট্রনে পূর্ণ। সো যেহেতু এখানে খুব ভালোভাবে চিন্তা করো, কেন Zn2+ অবস্থান্ত ধাতুর বৈশিষ্ট্যগুলো দেয় না, কেন Zn2+ রঙিন যৌগ গঠন করে না, কারণ এখানে যদি আচ্ছা, তো এখন এখানে যে কাহিনীটা হইতেছে সেটা হচ্ছে যে এখানে যেহেতু এই যে অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলো যেহেতু ইলেকট্রন দ্বারা পূর্ণ, এখানে অরবিটালের স্প্লিটিং ঘটছে, একটা অরবিটালের শক্তি বেশি হয়েছে, একটা অরবিটালে কম হয়েছে, দ্যাটস ওয়াই এটা আলটিমেটলি তোমার উপর নিচ বরাবর গেছে। সো এখানে যে কাহিনীটা দেখা গেল সেটা হচ্ছে যে এই যে dx স্কোয়ার মাইনাস dy স্কোয়ার dz স্কোয়ার, এখানে তুমি নিচের যে ইলেকট্রনগুলো আছে, নিচের অরবিটালে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলোকে তুমি যতই শক্তি দাও না কেন, এই ইলেকট্রনগুলো কিন্তু উচ্চতর শক্তি স্তরে যাবে না। কেন যাবে না? কারণ এখান থেকে একটা ইলেকট্রন যদি উচ্চতর শক্তি স্তরে যাইতে চায়, তো উচ্চতর শক্তি স্তরে জায়গা নাই, কারণ আমরা জানি একটা অরবিটালে দুইটার বেশি ইলেকট্রন থাকতে পারে না। সো দ্যাটস ওয়াই তুমি এই ইলেকট্রনগুলোকে যতই শক্তি দাও না কেন, সেই ইলেকট্রনগুলো তার উচ্চতর শক্তি স্তরে যাবে না, কারণ এটা পাউলিস যেই প্রিন্সিপাল, এক্সপ্লোশন যে প্রিন্সিপাল, সেই এক্সপ্লোশন প্রিন্সিপাল মানে না। বুঝতে পারছো? দ্যাট মিনস এখানে তুমি ইলেকট্রনগুলোকে যতই শক্তি দাও, এই ইলেকট্রনগুলো উপরে যাবে না। সো উপরে যদি না যায়, তাদের শোষণ বর্ণালী কি সৃষ্টি হবে? তারা কোনো কালারকে শোষণ করবে না। সো কোনো কালারকে শোষণ না করলে তার কমপ্লিমেন্টারি কালারও ক্রিয়েশন হবে না। আবার স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে অরবিটালটাই ফাঁকা ছিল। স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে কী ছিল? অরবিটালটাই ফাঁকা ছিল। 2 3 4 5 অরবিটালটা ফাঁকা ছিল। সো অরবিটালটা ফাঁকা ছিল। সো স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে ধরো যে ডি অরবিটাল এরকম Sc3+ ডি অরবিটাল ফাঁকা ছিল। তুমি দেখো ইলেকট্রনের সময় শুরুর দিকে করাইছি না? সো ডি অরবিটালে ইলেকট্রন ফাঁকা থাকার কারণে ভাই এখানে তুমি যত শক্তি দাও, ইলেকট্রনই তো নাই উপরে যাওয়ার ইলেকট্রনই তো নাই। সো এটা কি রঙিন বর্ণময়তা সেটা দেখাবে না। দ্যাটস ওয়াই অবস্থান্তর ধাতুটাকে, অবস্থান্তর মূল্যটাকে আলাদা একটা ক্রাইটেরিয়াতে ফেলা হয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে বুঝতে পারছো? এখন যাও অবস্থান্তর ধাতুগুলো কি করে। অবস্থান্তর ধাতুগুলো আরও কিছু আমরা ক্যারেক্টার পড়ছিলাম অবস্থান্তর ধাতুগুলোর আরও ক্যারেক্টারের মধ্যে কী পড়ছিলাম, যে পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করে। কেন পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করে? সেটার কারণ হচ্ছে যে তাদের ফাঁকা ডি অরবিটাল থাকে এবং 3D এবং 4s অরবিটালের মধ্যে শক্তির ডিফারেন্স অনেক কম। 3D এবং যে 4s অরবিটাল, সেই 3D এবং 4s অরবিটালের মধ্যে শক্তির ডিফারেন্স অনেক কম। সো ইচ্ছা করলে তারা 3D এর একটা ইলেকট্রনকে 4s এ ট্রান্সফার করে দিতে পারে। এবং আমি বলি পরিবর্তনশীল জারণমান মানে, এখানে জারণমান মানে হচ্ছে তাদের বিজোড় ইলেকট্রন। পরিবর্তনশীল যোজনী বা পরিবর্তনশীল জারণমান মানে হচ্ছে তাদের অরবিটালে কি ইলেকট্রন? বিজোড় ইলেকট্রন। তারা তাদের বিজোড় ইলেকট্রনকে বাড়াইতে পারে, কমাইতে পারে, কম্বাইন করতে পারে। যেমন আমি তোমাকে একটা দেখাই, যে ধরো এখানে যদি Fe2+ এর কথাই চিন্তা করো, এখানে 3d6 আছে। সো 3d6 এর পরে কি আছে? 4s 0 আছে, তাই না? 4s খালি আছে। সো 3d6 যদি আমি দেখাই, এখানে ইলেকট্রন কীরকম ছিল, 3d তো, সো এখানে ধরো দুইটা ইলেকট্রন, এখানে ধরো একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, ইনিশিয়ালি তাদের মধ্যে তোমার 4টা বিজোড় ইলেকট্রন আছে, মোস্ট প্রবাবলি 4টা বিজোড় ইলেকট্রন আছে। তো তাদের জারণ সংখ্যা হচ্ছে 4+। বিজোড়গুলো সে দান করতে পারবে। আবার ধরো যে কোনো একটা লিগ্যান্ড আসলো কম শক্তিশালী, তখন এই দুইটা ইলেকট্রন তারা কি হলো? জোড়বদ্ধ হয়ে গেল। কারণ লিগ্যান্ড আসলে ইলেকট্রনগুলো কি হয়? জোড়বদ্ধ হয়ে যায়, তাই না? লিগ্যান্ড আসলে ইলেকট্রনগুলো কি হয়ে যায়? জোড়বদ্ধ হয়ে যায়। সো ইলেকট্রনগুলো যেহেতু জোড়বদ্ধ হয়ে যায়, এখানে জোড়বদ্ধ হয়ে গেল। তখন বিজোড় ইলেকট্রন থাকলো 2টা। দ্যাট মিনস সে এখন বিজোড় ইলেকট্রনগুলো সে দান করতে পারবে। তাহলে 2টা দান করতে পারলে তার জারণমান হয়ে যায় 2+। আবার অনেক সময় এই 2টা জোড়বদ্ধ হয়ে গেলে জারণমান হয়ে যায় কত? 0 একেবারে। সো আবার অনেক সময় কি করে, সে এখান থেকে ইলেকট্রন
ওইখানে ট্রান্সফার করে দিতে পারে, 4s এ ট্রান্সফার করে দিতে পারে। কারণ কি 4s আর 3Dর মধ্যে শক্তির ডিফারেন্স অনেক কম। সো 3D থেকে 4s এ ইলেকট্রন ট্রান্সফারটা সম্ভব হয়। সো তারা তাদের বিজোড় ইলেকট্রন সংখ্যা তারা চেঞ্জ করে ফেলতে পারে। যেহেতু বিজোড় ইলেকট্রন সংখ্যা চেঞ্জ করে ফেলতে পারে, সেহেতু তারা ঠিক আছে। সো আলটিমেটলি এখানে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এখানে তোমার এদের জার্মানটা চেঞ্জ করতে পারে। আচ্ছা, এটা একটা কজ। তারপরে হচ্ছে অবস্থান্তর ধাতুর প্রভাবন ক্রিয়া। এই যে অবস্থান্তর ধাতুগুলো আছে সেগুলো হচ্ছে তোমার প্রভাবক হিসেবে কাজ করতে পারে। এখন কেন তারা প্রভাবক হিসেবে কাজ করতে পারে সেই জিনিসটা আমি বুঝাই। তোমরা এসএসসিতে সেই জিনিসটা পড়ে আসছো কিনা, যে যখন ইথিন থেকে আমাদের ইথেন প্রস্তুত করতে হয়, যদি না পারো জৈব যৌগ, এসএসসির জৈব যৌগ, আমাদের এসএসসির জৈব যৌগের হিউজ একটা প্লেলিস্ট আছে, ঠিক আছে। কুইক অনলাইন স্কুল চ্যানেলে যাবা, এসএসসি অল ভিডিওস বাই কুইক অনলাইন স্কুল, এখানে ঢুকবা, তারপরে ওইটা দেখতে পারবো। তো দেখো সেখানে আমরা কি করতাম, ইথিন থেকে আমরা কি করতাম, ইথেন তৈরি করতাম। সো মনে আছে কিনা, ইথিন থেকে ইথেন তৈরি করার সময় আমরা যখন হাইড্রোজেন অ্যাড করতেছিলাম তখন আমরা নিকেল প্রভাবক দিতেছিলাম। নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, মনে আছে কিনা তোমাদের। সো এখানে যে নিকেল প্রভাবক দিতেছিলাম, নিকেল প্রভাবকের উপস্থিতিতে তারা কি করতেছিল, আলটিমেটলি ইথেন প্রস্তুত করতেছিল, তাই না। এখানে হাইড্রোজেন সংযুক্ত হইতেছিল। সো CH2 এখানে একটা হাইড্রোজেন সংযুক্ত হইতেছিল, এক বন্ড থেকে যাচ্ছিল, এখানে হাইড্রোজেন, এখানে H2 সংযুক্ত হইতেছিল। দ্যাট মিনস এখানে আলটিমেটলি আমরা যে কাহিনীটা দেখতে পারতেছি সেটা হচ্ছে যে এখানে হাইড্রোজেন সংযুক্ত হইতেছে। বাট আমার একটা কথা আছে ভাই, দেখো হাইড্রোজেন এখানে কার সাথে সংযুক্ত হইতেছে, হাইড্রোজেন সংযুক্ত হইতেছে এই যেই পাই বন্ধন আছে সেই পাই বন্ধনের সাথে। অর্থাৎ হাইড্রোজেন অ্যাকচুয়ালি এই পাই বন্ধনের ইলেকট্রনকে অ্যাটাক করতেছে, অ্যাটাক করে তারা সংযুক্ত হইতেছে। কিন্তু হাইড্রোজেন যে এই পাই বন্ধনকে অ্যাটাক করবে, অ্যাটাক করার তার কোনো চান্সই নেই। কেন না আমি তোমাকে বলি ভাইয়া, হাইড্রোজেন হচ্ছে একটা বিশুদ্ধ সমযোজী যৌগ। তারা সুন্দর করে ইলেকট্রন শেয়ার করে, কি করে, ইলেকট্রন শেয়ার করে তারা। তো এই যে তারা যে ইলেকট্রন শেয়ার করার পরে তাদের যেই তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি, সেই তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি সমান। সো দ্যাটস ওয়াই তারা যে দুটা ইলেকট্রন শেয়ার করে, ধরো এখানে দুটা ইলেকট্রন, সেই দুটা ইলেকট্রন কারো দিকে আগায় যায় না, কারোর দিকে পিছায় যায় না। সো কারোর মধ্যে আংশিক ঋণাত্মক, কারোর মধ্যে আংশিক ধনাত্মক পজিশনের সৃষ্টি হয় না। আলটিমেটলি তাদের জিরো চার্জ থাকে। সো তারা এই ইলেকট্রনের প্রতি কোনো আকর্ষণ ফিল করে না। তারা কখন ইলেকট্রনের প্রতি আকর্ষণ ফিল করবে, যদি তাদের মধ্যে কোথাও পজিটিভ চার্জ ক্রিয়েট হয়, তখন তারা সেই পাই ইলেকট্রনের প্রতি আকর্ষণ ক্রিয়েট করবে এবং বিক্রিয়া ঘটাবে। সো দ্যাটস ওয়াই ইফ ইউ পুট দিস ইথিন অ্যান্ড হাইড্রোজেন together, then they will never react. তুমি যদি জাস্ট ইথিন আর হাইড্রোজেনকে একটা কন্টেনারের মধ্যে রেখে দাও, তারা সারা জীবনেও তারা রিয়াক্ট করবে না। বাট তুমি সেটার মধ্যে একটু নিকেল দিলা, সে রিয়াক্ট করবে। এখন কেন করে দেখো, নিকেল যেটা আছে, সে নিকেলের কথা যদি আমরা চিন্তা করি, নিকেল একটা অবস্থান্তর কি মৌল, অবস্থান্তর মৌল মানে নিকেল 2+, সুস্থিত আয়নের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা দেখি 1s2, 2s2, 2p6, তারপরে আমরা 3s2, তারপরে 3p6, তারপরে হচ্ছে তোমার 3d, দেন 4s, তাহলে 4s2, দেন 3d কত আসে 20, 3d 8, এই 4s2 তো চলে যাবে, 3d 8 আসবে, এন থেকে 4s2 চলে যাবে, কারণ এটা চলে গেছে দেখে তো ni2+ এসে। এখন অ্যাকচুয়ালি আমরা দিই নিকেল পরমাণু। সো নিকেল পরমাণু দিলে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আমরা যখন টেম্পারেচার বাড়াই তখন নিকেলের আউটার মোস্ট শেল থেকে দুইটা ইলেকট্রন চলে যায়। সো আলটিমেটলি আমাদের হাতে থাকে ni2+, এটা হচ্ছে তোমার ni2+ এর ডি অরবিটালের শেপটা। সো দেখা যায় যে এখন দেখো একটু বড় করে লিখি এখানে, এটা 1 2 3 4 5। আচ্ছা, সো এখানে দেখো 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8। আচ্ছা দেখো এখানে আমার এই 3D যেই অরবিটাল আছে, সেই 3D অরবিটালের মধ্যে এই দুইটা অরবিটাল ফাঁকা আছে, এবং এটা কি, এটা হচ্ছে ni2+। অর্থাৎ কন্টেইনারের মধ্যে দেখা যায় যে একটা পজিটিভ চার্জ আছে। যখন এই পজিটিভ চার্জ থাকে এবং ধরো এই পাশ দিয়ে যখন হাইড্রোজেন যাচ্ছে, ধরো এখানে এই পাশ দিয়ে হাইড্রোজেন যাচ্ছে, হাইড্রোজেন হচ্ছে বিশুদ্ধ সমযোজী যৌগ, তাদের এই যে এখানে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোর মধ্যে
কোনোটা কারো দিকে সরে আসে না, সো তাদের মধ্যে এই যে কোনোটার আংশিক পজিটিভ কোনোটার আংশিক নেগেটিভ সেই চার্জটা ক্রিয়েট হয় নাই। সো আলটিমেটলি যখন এই বিক্রিয়া পাত্রে যখন Ni2+ দেবো, নিকেল দিব, তখন Ni2+ দিলে কী হবে, যদি এই বরাবর তারা যদি আসতে থাকে, এই বরাবর যদি তারা ঘুরতে থাকে, তখন দেখা যাবে যে এই যে Ni2+ আছে সেটা এখানের হাইড্রোজেনের যে শেয়ারকৃত দুটো ইলেকট্রন সেটাকে Ni2+ তার নিজের দিকে একটু টেনে নেবে। এই Ni2+ এই ইলেকট্রনগুলোকে তার নিজের দিকে একটু টেনে নেওয়া মানে এখানের যে হাইড্রোজেনগুলো আছে এই হাইড্রোজেনগুলোর দিকে একটু ইলেকট্রনটা সরে যাওয়া, অ্যান্ড এই হাইড্রোজেনগুলোর দিকে একটু ইলেকট্রনটা সরে যাওয়া মানে এটা হচ্ছে আংশিক ঋণাত্মক হয়ে যাবে, আর এই পোর্শনটা আংশিক ধনাত্মক হয়ে যাবে। এই যে একটা ফোর্স ক্রিয়েট হয়, এটা মোস্ট প্রবলি এটাকে বলা হয় না লন্ডন ফোর্স না, এটা একটা ওয়ান টাইপ অফ ভ্যান ডার ওয়েলস ফোর্স, যেটা আমরা নেক্সট লেকচারে আলোচনা করবো ফাজানের নীতির পরে। ভ্যান ডার ওয়েলস ফোর্স নিয়ে আমাদের পুরো ডেডিকেটেড একটা লেকচার আছে, বাট ইট ইজ ওয়ান টাইপ অফ ভ্যান ডার ওয়েলস ফোর্স, যে এখানে তোমার এটাকে বলা হয় আবিষ্ট অপুলার বা নন আবিষ্ট কি জানি বল, এরকম কি একটা বলা হয় ভ্যান ডার ওয়েলস ফোর্সের একটা স্পেশাল ক্রাইটেরিয়া। যে যখন এই হাইড্রোজেন আসতেছে তাদের ইনিশিয়ালি তাদের মধ্যে কারো ইলেকট্রন কারো দিকে সরে যায় না, কারো থেকে সরে যায় না, যখন তারা পজিটিভ চার্জের আশেপাশে আসতো তখন একটা ইলেকট্রনগুলো এই হাইড্রোজেনের দিকে চলে গেল, আবার সেই ইলেকট্রনগুলো একটা থেকে দূরে সরে গেল, তখন একটা আংশিক ঋণাত্মক হয়ে যাবে, একটা হয়ে যাবে আংশিক ধনাত্মক। এখন তুমি বলতে পারো তাইলে ভাই আমার শুধু নিকেল দেওয়া লাগছে কেন, আমি যে কোনো পজিটিভ চার্জ দিলেই তো এই কন্ডিশন আমি ক্রিয়েট করতে পারি না ভাইয়া। এখানে এই যে তুমি যেটা দিছো নিকেল দিছো, সেই নিকেলে কী হবে, এখানে যে হাইড্রোজেনগুলো আছে সেই নিকেলে কী হবে, যে হাইড্রোজেনগুলো আছে সেইগুলো এটার অধিতলে শোষিত হবে। শোষিত হবে মানে কি, এইটার যে ফাঁকা যে ডি অরবিটাল আছে সেই ফাঁকা ডি অরবিটালের মধ্যে এই হাইড্রোজেনটা এরকমভাবে একটা আংশিক একটা এরকমভাবে বন্ধন তৈরি করবে। সো এখান দিয়ে যে ইলেকট্রনটা যেহেতু চলে আসবে, সো আলটিমেটলি দেখা যাবে যে এখানে দেখো এই কন্ডিশনটা কী হবে, এটা যেহেতু নিকেল পজিটিভ Ni2+, সো এটার পজিটিভিটিটা পুরা পরমাণুতে ছড়ানো অবস্থায় আছে। সো আলটিমেটলি এটা কী হবে, এটা কী অবস্থায় আছে, এই পজিটিভ চার্জের কারণে এটা হচ্ছে আংশিক নেগেটিভ হয়ে গেছে, তার নিজের দিকে ইলেকট্রনগুলো আসছে, অ্যান্ড এই বরাবর এখানে হাইড্রোজেন আছে যেটার পজিটিভ চার্জ আছে। অ্যাকচুয়ালি আমি তোমাকে জিনিসটা বোঝাই, Ni2+-এর কারণে হাইড্রোজেনের যেই ইলেকট্রন শেয়ারকৃত ইলেকট্রনগুলো একটা হাইড্রোজেনের দিকে একটু সরে গেছে, যেই হাইড্রোজেনের দিকে ইলেকট্রন সরে গেছে সেই হাইড্রোজেন সেই ইলেকট্রনকে নিয়ে এই ফাঁকা অরবিটালে আসছে। কেন সেই ফাঁকা অরবিটালে আসছে, ফাঁকা অরবিটালের কজ হলো যেন সে চাইতেছে যে আচ্ছা ঠিক আছে আমি যদি এইখানের একটা ইলেকট্রনকে নিয়ে নিতে পারি, তখন এই হাইড্রোজেন কি করতে পারবে, এই হাইড্রোজেনের সাথে এই অরবিটালে একটা ইলেকট্রন দিয়ে সে বন্ধন তৈরি করতে পারবে, তার টার্গেট হচ্ছে সেটা। এই হাইড্রোজেন যদি যে ইলেকট্রনগুলো তার কাছাকাছি আসছে সেই ইলেকট্রনগুলো যদি এই অরবিটালে ফাঁকা ডি অরবিটালে দিয়ে দিতে পারে, তখন সেই হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে, সেই হাইড্রোজেন কী করতে পারবে, এইখানের সাথে বন্ধন তৈরি করতে পারবে। তো আলটিমেটলি হয় কি, এই কারণে দেখা যায় যে ইলেকট্রনগুলো আলটিমেটলি ইনিশিয়ালি মাঝখানে থাকে দুইজনেরই সমান সমান কি থাকে, সমান সমান মানে আকর্ষণ থাকে বা সমান সমান থাকে। সো যদি তাদের এরকম একটা নেগেটিভ ক্রিয়েট হয় আর একটা যদি পজিটিভিটির দিকে যায়, তখন এটা আস্তে আস্তে পজিটিভ হইতে থাকে, অ্যান্ড এই জিনিসটা ক্রিয়েট হয়, এই জিনিসটা এইভাবে ক্রিয়েট হয় আংশিক নেগেটিভ, দেন হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার হাইড্রোজেন, দেন এটা হচ্ছে আংশিক পজিটিভ ক্রিয়েট হয়। এর ইচ্ছা হচ্ছে এটার সাথে ইলেকট্রন দিয়ে সে কি করবে, সে বিক্রিয়া করবে। এখন এই যে অধিতলে যেটা শোষিত হলো, সেই শোষণের কারণে এই হাইড্রোজেন এবং হাইড্রোজেনের বন্ধন শক্তি ভিন্ন হয়ে গেল, শক্তি ভিন্ন হয়ে যাওয়ার কারণে তাদের বন্ধন ভিন্ন হয়ে গেল, একটা পজিটিভ চার্জ হয়ে গেল, একটা নেগেটিভ চার্জ হয়ে গেল, একটা পজিটিভ চার্জ হয়ে গেল। এখন এটা যখন দেখলো যে সে তো পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে, তার তো ইলেকট্রন চলে যাচ্ছে, তখন কি করবে, তখন এই যে এখানে যে পাই বন্ধনের ইলেকট্রন আছে সেই পাই বন্ধনের ইলেকট্রনকে অ্যাটাক করবে, তার তখন এই পাই বন্ধনের ইলেকট্রনের প্রতি অ্যাটাক জন্মাবে, অর্থাৎ ইচ্ছা জন্মাবে পাই ইলেকট্রনের কাছে আসতে, কারণ তার তো ইলেকট্রন দরকার, সে তো পজিটিভ চার্জ হয়ে গেছে, তাহলে পজিটিভ চার্জ এই নেগেটিভ ইলেকট্রনগুলোকে তখন অ্যাটাক করবে, অ্যান্ড এই নেগেটিভ ইলেকট্রনগুলোকে যখন অ্যাটাক করবে গিয়ে এখানে সংযুক্ত হয়ে যাবে। সো আলটিমেটলি হাইড্রোজেন সংযুক্ত হয়। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই যে অধিতলে যে শোষণটা এটা অবস্থান্তর মৌল ছাড়া কি হবে না, না, তুমি এখানে যদি জিঙ্ক নাও তাহলে জিঙ্কের এখানে আলটিমেটলি প্রতিটা ঘরে পূরণ থাকবে। সো প্রতিটা ঘরে পূরণ থাকার কারণে এই হাইড্রোজেনটা তার একটা ইলেকট্রন নিয়ে এইখানে ধারে কাছেও আসতে পারবে না, কজ একটা অরবিটালে দুইটার বেশি একেবারে একটুও থাকতে পারে না ইলেকট্রন। এখানে তো দুইটা ইলেকট্রন আছে বাট আংশিক, কারণ এখানে ইলেকট্রনটা পুরোপুরিভাবে আসে নাই, আংশিক থাকতে পারতেছে, বাট দুইটার বেশি ইলেকট্রন কোনোভাবেই থাকতে পারে না। সো জিঙ্ক আলটিমেটলি তোমার সেটা হিসেবে কাজ করতেছে না সেখানে প্রভাবক ক্যাটালিস্ট হিসাবে। সো ঠিক এরকম যে প্রভাবকগুলো এরকম অধিতলে শোষণের মাধ্যমে, আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট
তারা একটা যৌগ ফর্ম করে, সেই ইন্টারমিডিয়েট যৌগ ফর্মেশনের মাধ্যমে তারা এরকমভাবে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এখন আসো তাদের চৌম্বক ধর্ম। চৌম্বক ধর্মের ক্ষেত্রে তুমি যদি আলটিমেটলি তাদের আয়নের, তাদের যে আয়ন আছে সেই আয়নের ইলেকট্রন বিন্যাস করো, আয়নের ইলেকট্রন বিন্যাস করার, সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস করার পরে ডি অরবিটালের প্রত্যেকটাতে যদি তুমি কি পাও, প্রত্যেকটাতে যদি তুমি এটা কি হয় সেটা তো অবস্থান্তরমূলক হবে না। যদি তুমি প্রত্যেকটাতে যদি তুমি কি পাও, জোর পাও, জোরবদ্ধ অবস্থার ইলেকট্রন পাও, তখন আলটিমেটলি তাদের হবে ডায়াচম্বকীয়। ডায়াচম্বকীয় মানে তারা চুম্বকের প্রতি কোনো ধরনের আকর্ষণ হবে না, কারণ তাদের একটা স্পিন, ইলেকট্রনের একটা স্পিন যে চৌম্বক ক্ষেত্র ক্রিয়েট করে, অপর স্পিন অপোজিট চৌম্বক ক্ষেত্র ক্রিয়েট করে একটা আরেকটাকে নষ্ট করে দেয়। আচ্ছা, যদি অনেক সময় একটা পাও, তখন একটা বা দুইটা পাও, তখন বিজোড় ইলেকট্রন পাও, তখন সেটাকে বলা হবে দুর্বল চৌম্বকীয়। আর যদি মোর দেন 2 অথবা 3 পাও, তখন সেটাকে বলা হবে প্যারাচৌম্বকীয়। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি। থ্যাংকস ফর ওয়াচিং।